কেমন আছো সবাই? আজকে আমরা আমাদের সাধারণ জ্ঞানের লেকচার 7। আজকে সাধারণ জ্ঞানের লেকচার 7 হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধের সময়ে কোন কোন সেক্টর ছিল, কোন কোন সেক্টরে কারা ছিল, মুক্তিযুদ্ধের সেক্টরে হচ্ছে কাদের অবদান ছিল, কোন কোন বিদেশি সাংবাদিক ছিল, সাংবাদিকদের অবদান কি ছিল, তারপরে বীর শ্রেষ্ঠ খেতাব, বীর প্রতীক খেতাব, বীর উত্তম, বীর বিক্রম খেতাব, এইসব নিয়ে আজকের ক্লাস হবে আমাদের। তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা দ্রুত ক্লাস শুরু করে দিব আজকে। দ্রুত সবাই যুক্ত হয়ে যাও। আচ্ছা, সবাই দ্রুত। আর হচ্ছে সবাই সাথে খাতা রাখবে, নোট খাতা রাখবে সাথে। প্রত্যেকটা টপিক কিন্তু নোট করতে হবে। যেসব টপিক আমি বলবো সবগুলা নোট করতে হবে। তোমাদের পড়াশোনার আপডেট কি? পড়াশোনা কেমন হচ্ছে? দিন যত যাচ্ছে, পরীক্ষার সময় তত আসতেছে, আর মানুষ তোমাদের মধ্যে হচ্ছে আমি জানি দুশ্চিন্তা, তারপর হচ্ছে ঘাবড়ানো অনেক এটা বেড়ে যায়। এই সময়টা হচ্ছে মানে খুবই একটি সময়, যে আমার সময় সেম একটা অবস্থা ছিল। আমি যখন তোমাদের মতো যখন ছিলাম, যখন হচ্ছে আমার সামনে অ্যাডমিশন পরীক্ষা ছিল, মানে খুব দুশ্চিন্তায় দিন কাটতো। মানে এত এত পড়া, কোনটা রেখে কোনটা পড়বো, মানে খুব একটা কি একটা যে অবস্থা, মানে খুব প্যারা লাগে। কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নাই, এইসব থাকবে। তোমার যেমন অবস্থা, প্রত্যেকটি স্টুডেন্টের সেম অবস্থা। সবাই এইসব পড়া নিয়ে একটু প্যারাতে থাকে, ইয়াতে থাকে। কিন্তু তুমি তোমার পড়ার যে গতি, মানে ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারো, অবশ্যই তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে। যার কারণে আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করি যে হচ্ছে তোমাদের পড়াশোনার যে গতি, ধারাবাহিকতা সবসময় এটা বজায় রাখবে। যে আজকে পড়তেছি কালকে পড়বো না, এমন কিন্তু করবে না। ডেইলি একটু একটু করে হলেও কি তোমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় পড়তে হবে। আচ্ছা, সবাই বলতেছো একসাথে দুটো জিকে ক্লাস। হ্যাঁ, ওইটা ছিল তোমাদের হচ্ছে ফ্রি ক্লাস। তোমাদের হচ্ছে ফ্রি ক্লাস, আর এটা হচ্ছে তোমাদের পেড ব্যাচের ক্লাস। মানে তোমাদেরকে আমরা কত মাত্র 360 টাকার একটা কোর্সে তোমাদেরকে ফ্রি ক্লাস দেয়, আবার পেড ক্লাসও দেই। তোমরা কি আর কোনো জায়গায় পাও? মানে এত ক্লাস, এত পরিশ্রম করি জাস্ট তোমাদের জন্য, যাতে তোমরা হচ্ছে ভালো করো, তোমরা ভালো একটা রেজাল্ট করো, আর যাতে হচ্ছে তোমাদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে পাই, তোমাদেরকে ছোট ভাই হিসেবে, ছোট বোন হিসেবে, যাতে আমরা ক্যাম্পাসে আজকের যারা ক্লাসগুলো করতেছে তাদের যাতে এই মুখগুলা আমরা ক্যাম্পাসে যাতে দেখতে পাই। তার কারণে আমাদের এই পরিশ্রম। তোমরা সবসময় চেষ্টা করবে যাতে আমাদের এই পরিশ্রমগুলো যাতে হচ্ছে কি হয়, সার্থক হয়। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যাদের হতাশা কাজ করতেছে কোনো সমস্যা নাই, এই জিনিসটা সবার কাজ করে। এমন একটা সময় যে অ্যাডমিশনের একটা টাইম, এই সময় হচ্ছে সবারই হতাশা কাজ করে যে হচ্ছে আমি কি পড়বো না পড়বো, এগুলো নিয়ে কোনো প্যারা খেতে হবে না। তোমরা জাস্ট তোমাদের মতো করে পড়বে। আমরা তোমাদেরকে যে ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি, তোমাদেরকে যে গাইডলাইন দিচ্ছি, তোমরা ওই অনুযায়ী পড়বে। দেখবে হচ্ছে দিন শেষে খুব ভালো একটা রেজাল্ট করবে। আমার বিশ্বাস তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। তারপরে হচ্ছে তোমরা যারা যারা রেগুলার নোট করতেছো, তোমাদের কিন্তু কি নোট করে রাখতে হবে। তোমাদের নোটগুলো যারা যারা করতেছো, অনেক সুন্দর সুন্দর নোট হয়। এইসব নোট যারা করতেছো তারা তো অনেক ভালো রেজাল্ট করবে। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা ক্লাসের নোট করে রাখতে, আর সেটি প্রতিদিন রিভিশন দিবা। যদি রিভিশন দাও, তাহলে দেখা যাচ্ছে কি এই জিনিসটা তোমার অনেক সময় মনে থাকে। ধরো হচ্ছে আজকের ক্লাস কত, আজকের জিকে লেকচার 7, যখন হচ্ছে আমরা জিকে লেকচার 15 বা 16তে যাবো। কততে? 15 বা 16তে। ধরো 15 লেকচার 15 আর 16, দুইটা লেকচার চলতেছে। তখন তুমি যদি জিকে লেকচার 7 তোমার যদি নোট করা থাকে, নোট করা থাকে, তখন তুমি এই 15-16তম লেকচারের সময় তোমার নোটটা জাস্ট একবার দেখলে কি এই টপিকগুলো তোমার মনে পড়ে যাবে। যার কারণে তোমরা যতই পড়ো না কেন, তোমাদেরকে কিন্তু নোট করে রাখতে হবে। শুধু জিকে নয়, শুধু জিকে না, জিকে, তারপর হচ্ছে ইংলিশ, আর হচ্ছে বাংলা, তিনোটা জিনিস হচ্ছে তোমরা কি নোট করে রাখবে। আর তোমরা আরেকটা জিনিস জানাও আমাকে, যে তোমাদের সাধারণ জ্ঞান পড়তে কোন কোন জায়গায় হচ্ছে তোমাদের সমস্যা হয়, কোন টপিকগুলো তোমরা বুঝতে পারবে, অথবা তোমরা কোন জিনিসটা তোমাদের একটু ঝামেলার পথে হচ্ছে, এইসব জিনিস কিভাবে সমাধান করা যায় আমি ওইটার চেষ্টা করব। আচ্ছা, একজন বলতেছে হচ্ছে কি
পড়তেছি কিন্তু মনের মতো হচ্ছে না ভাই, কোনো সমস্যা নাই, এটা কাউরই মনের মতো হয় না। কারণ কি, অ্যাডমিশনে প্রচুর পড়া, প্রচুর পড়া। তুমি যতই পড়ো না কেন, তোমার লাগবে হচ্ছে কি আমার মনের মতো হচ্ছে না, অথবা লাগবে যে আমার অনেকগুলা টপিক হচ্ছে বাদ পড়ে যাচ্ছে, এই দুশ্চিন্তা থাকে। কিন্তু এগুলা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তোমরা জাস্ট কোনগুলা পড়বে, যেইগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন আসে, আমরা তোমাদেরকে ওই টপিকগুলোই হচ্ছে কি পড়াচ্ছি, আর তোমরা ওই টপিকগুলো ভালো করে পড়বা। আচ্ছা, আরেকজন বলছে কি, ভাই মানচিত্র কিছুই বুঝি না। তোমরা যারা হচ্ছে মানচিত্র নিয়ে তোমাদের যাদের সমস্যা, আমি কিন্তু মানচিত্র নিয়ে কয়েকটা ক্লাস নিয়েছি। আমি ফ্রি ব্যাচও ক্লাস নিয়েছি, আর হচ্ছে তোমাদের পেইড ব্যাচও কি মানচিত্রের ক্লাস ছিল। তোমরা ওই ক্লাসগুলো হচ্ছে করো, আশা করি মানচিত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি কিন্তু মানচিত্র পাই টু পাই প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি মানচিত্র, এই যে মানচিত্রে কি, এই যে এভাবে হচ্ছে কি, উপরে হচ্ছে নর্থ, নিচে কি, নিচে হচ্ছে উপরে নর্থ, নিচে হচ্ছে সাউথ, উপরে উত্তর, নিচে দক্ষিণ, এই পাশে হচ্ছে কি পূর্ব, এই পাশে হচ্ছে পূর্ব, আর এই পাশে হচ্ছে পশ্চিম। এইভাবে মানচিত্রে দাগ দিবা, দাগ দেওয়ার পরে মানচিত্রের দিক নির্ণয় করে করে তোমরা পড়বা। মানচিত্রের কোনো সমস্যা থাকবে না, এর থেকে বেশি কিন্তু আর নাই। আচ্ছা, আরেকজন বলতেছে কি, আপনার ক্লাসের পাশাপাশি মিহির জিকে বই পড়তেছি। আচ্ছা, মিহির জিকে, তোমরা যারা বই পড়তেছো, তোমরা অনেকে দেখি বই বলতেছো যে ভাই আমি জুবাইর জিকে, মিহির জিকে, তারপরে জয়কলি বিচিত্রা পড়তেছি, খন্দকার জিকে পড়তেছি, অনেক বই পড়তেছি। দেখো, বই কিন্তু বিষয় না, তোমরা প্রত্যেকটা বই বলো। আমি কিন্তু জিকের কোনো বইকে খারাপ বলি না, প্রত্যেকটা বই বলো, প্রত্যেকটা বইয়ে অনেক ইনফরমেশন থাকে। কিন্তু সমস্যা একটা জায়গায়, সমস্যা কি, প্রত্যেকটা জিকে বই, প্রত্যেকটা জিকে বইয়ের কয় পৃষ্ঠা থাকে? মিনিমাম 450টা পৃষ্ঠা। কয়টা? মিনিমাম 450 পেজ। 450 পেজে তারা এত পরিমাণ ইনফরমেশন দেয়, এটা তো মনে করো তোমাকে 5 বছর সময় দেওয়া হলেও এই ইনফরমেশন তুমি শেষ করতে পারবা কিনা সন্দেহ। তো কি, তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে এত এত ইনফরমেশন বইয়ে, কিন্তু আমরা তো সব পড়তে পারবো না। আমাদেরকে কোনগুলো পড়তে হবে? আমাদেরকে বারবার হচ্ছে কি প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রশ্ন ব্যাংক পরে আমরা দেখব কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আমরা শুধু জাস্ট সেই টপিকগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তখন দেখা যাচ্ছে তোমরা যখন এইভাবে পড়বা যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, ওই টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়বা, তখন কিন্তু কি তোমার এই যে এই 450 পৃষ্ঠার বই কত পৃষ্ঠাতে চলে আসবে? 100 পৃষ্ঠাতে চলে আসবে। কত পৃষ্ঠা? 100 পৃষ্ঠাতে চলে আসবে। আর সবচেয়ে বেশি তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তোমরা যেই টপিকটা পড়তেছো, টপিকটা পড়ার পরে ওইগুলার এমসিকিউ, তোমরা এমসিকিউ মডেল টেস্ট বা অন্যান্য বই থেকে তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, একজন বলতেছে হচ্ছে ভাইয়া বেসিক ভিউ এর বইয়ের পৃষ্ঠা হচ্ছে 992 পৃষ্ঠা। তুমি চিন্তা করো, তুমি যদি 1 পৃষ্ঠা করে ডেলি পড়ো, 992 দিন, তোমার তো সব পৃষ্ঠা পড়ার কোনো দরকার নাই। তুমি জাস্ট হচ্ছে আমরা তোমাদেরকে যে যে টপিকগুলো বলতেছি, তোমরা এই টপিকগুলো ভালো করে পড়বা। আর হচ্ছে তোমরা প্রশ্ন ব্যাংক থেকে দেখবা কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, নিজেরা নিজেরা সাজাবা, সাজিয়ে সাজিয়ে পড়তে থাকবা। আচ্ছা, একজন বলতেছে হচ্ছে আগের দিনের ক্লাসের কিছু এমসিকিউ পরের দিন করান তাহলে ভালো হবে। তোমাদেরকে আমরা এমসিকিউ অবশ্যই, এমসিকিউর প্রচুর টেস্ট নিব, কিন্তু তার আগে আমি চাচ্ছি তোমাদেরকে টপিকগুলো যাতে তোমরা আগে ভালো করে পড়াশোনা করো। আজকে দেখো, আজকে লেকচার 7, এই টপিকটা তোমরা ভালো করে পড়বা। কিন্তু আমরা আর কিছুদিন পর থেকে তোমাদেরকে কি রেগুলার এমসিকিউ পরীক্ষা নেবে, এমসিকিউ টেস্ট নিব। তার আগে তোমাদেরকে কি এই টপিকগুলো তো আগে শেষ করতে হবে। ভালো করে তোমরা শেষ করো, কারণ দেখা যাচ্ছে কি একটা লেকচারের সাথে আরেকটা লেকচার ইন্টারকানেক্টেড, দুইটা লেকচার একসাথে কানেক্টেড। যার কারণে তোমরা যখন সবগুলো লেকচার একসাথে শেষ করবে, শেষ করার পরে আমরা তোমাদেরকে হচ্ছে কি এমসিকিউ মডেল টেস্ট নিব, এই টেস্ট পরীক্ষা নিব, তখন তোমরা বিপুল পরিমাণে এমসিকিউ টেস্ট দিতে পারবা। ভাইয়া, একজন বলতেছে কি বইয়ের পাতা পর্যন্ত যায় না, এটাই সমস্যা। কোনো সমস্যা নেই, আমি যেভাবে বলছি ওইভাবে করবা। প্রত্যেকটা পৃষ্ঠা পড়ার কোনো দরকার নাই, যেগুলো সবচেয়ে কমন টপিক পরীক্ষাতে বারবার এসেছে সেইগুলোই পড়বা, কারণ প্রশ্ন প্রচুর পরিমাণ রিপিট হচ্ছে। জিকে বেশি পড়লে জব নিতেও উপকার হবে বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জিকে তোমরা যারা পড়বে জব নিতে তো অবশ্যই তোমাদের উপকার হবে। আচ্ছা, আচ্ছা, তো তোমরা যারা যারা প্রশ্ন করেছো, চেষ্টা করেছি হচ্ছে তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আজকে তো একসাথে তো দুইটা ক্লাস নিচ্ছি, তো 1 ঘন্টার একটা ক্লাস নিলাম মাত্র তোমাদের ফ্রি।
আবার আরেকটা ক্লাস, মাত্র 2 মিনিটের একটা ব্রেক দিলাম, এমনিতে খুব টায়ার্ড লাগতেছে, কোনো সমস্যা নেই, একটু আস্তে আস্তে আজকে যাব। তো তোমরা আমার সাথে চলবে, আমি যেই সব টপিকগুলো হচ্ছে আজকে পড়াবো, এই টপিকগুলো হচ্ছে তোমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে, কারণ এই টপিকগুলো হচ্ছে সবচেয়ে কমন টপিক, এগুলোর থেকে হচ্ছে কি সবচেয়ে বেশি প্রশ্ন পাবে তোমরা। তো দেখো, আমরা গতকালকে কি পড়েছি, গতকালকে পড়েছি হচ্ছে পাকিস্তান, আমাদের এই যে 1947 সাল, কত সাল থেকে, 1947 থেকে 1971, 1947 থেকে 1971, তার মধ্যে আমরা কি পড়েছি, ভাষা আন্দোলন পড়েছি, আমরা হচ্ছে 1954 যুক্তফ্রন্ট আন্দোলন পড়েছি, 1966 থেকে পড়েছি 1969 গণঅভ্যুত্থান, 1970 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ। আজকে আমরা পড়বো 71 মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কত সালে, আমরা কত সালে যাব, 1971 25শে মার্চ, কত মার্চ, 25শে মার্চ রাতে কিন্তু কি পাকিস্তান হানাদার বাহিনী আমাদের এই যে আমাদের বর্তমান বাংলাদেশে হামলা করেছিল। 25শে মার্চকে কি বলা হয়, কালো রাত্রি, কি বলা হয়, কালো রাত্রি, কালো রাত্রি। তোমরা তোমরা সবাই জানো, কারণ আমরা জানি তোমরা সবাই অনেক ভালো স্টুডেন্ট, তোমরা সবাই এগুলো আগেও পড়েছো। 25শে মার্চকে কি বলা হয়, কালো রাত্রি। কিন্তু 25শে মার্চের যে কালো রাত্রি, তাকে কি বলা হয়, অপারেশন সার্চ লাইট, অপারেশন সার্চ লাইট আর হচ্ছে কালো রাত্রি, এই দুইটা নামে কিন্তু তোমরা ধরো, কিন্তু এইটার কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা কি, অপারেশন চেঙ্গিস খান, অপারেশন চেঙ্গিস খান। আচ্ছা, এই জিনিসটা তোমরা কারা কারা জানতে যে 25শে মার্চ রাতকে অপারেশন চেঙ্গিস খান যে বলা হয়, অপারেশন চেঙ্গিস খান, এইসব জিনিস থেকে কিন্তু কি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন কিছু কিছু ইউনিক টাইপের প্রশ্ন। এইবার বলি, যখন 25শে মার্চ রাত্রে পাকিস্তানের হানাদার বাহিনী এই যে আমাদের ঢাকাতে গণহত্যা চালায়, তাকে এই গণহত্যার কারণে প্রচুর পরিমাণ মানুষ তারা কি করে হত্যা করে। এই যে তোমরা চেঙ্গিস খান, চেঙ্গিস খান কে ছিলেন, চেঙ্গিস খান ছিলেন হচ্ছেন একজন মঙ্গোলীয় একজন রাজা ছিলেন, যিনি প্রচুর 3 থেকে 4 লাখ মানুষ হত্যা করেছিল, যার কারণে 25শে মার্চ রাত্রেও কি পাকিস্তান হানাদার বাহিনীরা প্রচুর মানুষ হত্যা করে, যার কারণে এই 25শে মার্চ রাতকে অপারেশন সার্চলাইটের পাশাপাশি কি বলা হয়, অপারেশন চেঙ্গিস খান। এইবার চলো, এটা তো তোমরা জানো কবে হয়েছিল, এই 25শে মার্চ, আর এর মাধ্যমে কি শুরু হয়েছিল, 25শে মার্চ রাত্রের পর থেকে কি শুরু হয়েছিল, সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা। সশস্ত্র মানে কি, মানে অস্ত্র নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল কত তারিখ থেকে, 1971 সালের 25শে মার্চ থেকে। এইবার আরো কিছু অপারেশন, অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপট কি, অপারেশন জ্যাকপট হচ্ছে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় কত তারিখ, আগস্ট মাসের 15 তারিখ, আগস্ট মাসের 15 তারিখ আমাদের বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা ছিল তারা 10 নং সেক্টরে, কত সেক্টরে, 10 নং সেক্টর, মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল, 11টি সেক্টর, আমরা একটু পরেই পড়বো মুক্তিযুদ্ধের 11টি সেক্টর। তার আগে তোমাদেরকে বলি 10 নং সেক্টরকে কি বলা হয়, নৌ সেক্টর, কি সেক্টর, নৌ সেক্টর। এই 10 নং সেক্টরে পড়েছিল কি, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের কিছু জাহাজ, পাকিস্তানিদের কিছু জাহাজ, কারণ তোমরা জানো 1971 সালের সময় কি অত পরিমাণ কি বিমান ছিল না, বা যুদ্ধ বিমান ছিল না, তখন তারা এইসব জিনিস তাদের অস্ত্র কি দিয়ে আনতো, জাহাজ দিয়ে আনতো। এই জাহাজ কোথায় ছিল, চট্টগ্রামে আর হচ্ছে মংলা সমুদ্র বন্দরে। এই অপারেশন জ্যাকপটের মাধ্যমে এই চট্টগ্রামের মংলা সমুদ্র বন্দরে পাকিস্তানিদের জাহাজ ধ্বংস করে দেয়, কারা, আমাদের মুক্তিযোদ্ধারা। তারপরে অপারেশন জ্যাকপটের পরে আরেকটি অপারেশন রয়েছে, সেটির নাম কি, অপারেশন কিল বাংলা, অপারেশন কিল বাংলা। এই কিল বাংলা মানে কি, বাংলার মানুষকে মারা, বাংলার মানুষকে মারা। এটা কারা করেছিল, পাকিস্তানি সেনারা। এই যে দেখো, পাকিস্তান সেনাবাহিনীর একটি কৌশল, কিসের জন্য, বাংলাদেশের যে আমাদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল তাকে কিসের মাধ্যমে, তাদের সামরিক শক্তি বলের মাধ্যমে মিটিয়ে দেওয়ার জন্য তারা একটি অপারেশন করেছিল, নাম কি, অপারেশন কিল বাংলা। মুক্তিযোদ্ধাদের দমন করে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করা, উদ্দেশ্য কি ছিল এই অপারেশন কিল বাংলার, বাংলার প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে হত্যা করে এই পাকিস্তানি মানুষদের ক্ষমতা প্রতিষ্ঠা করা ছিল কি উদ্দেশ্য। এই যে এই টপিকগুলো, এই অপারেশনের নামগুলো থেকে কিন্তু কি এইবারের প্রশ্নে, এবারের পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই যে এই সব অপারেশনের নাম থেকে, এই টপিক থেকে। তো চলো আমরা পরবর্তী স্লাইডের দিকে দেখি। পরবর্তী স্লাইডে আরো কিছু দেখো, আরো কিছু অপারেশনের নাম রয়েছে, নাম কি, অপারেশন বিগ মাস্টার, অপারেশন বিগ বাস্টার। বাস্টার মানে কি, বাস্টার মানে সবাই জানো, বাস্টার মানে হচ্ছে একটা গালি, এটা সোজা কথা কি, একটা গালি।
অপারেশন বিগ বাস্টার। বিগ বাস্টার কিসের জন্য হয়েছিল? ঢাকার অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের মাধ্যমে পাকিস্তানি অর্থনীতিকে অচল করার চেষ্টা। এই বিগ বাস্টার কারা করেছিল? আমাদের যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ছিল তারা করেছিল। কিসের জন্য? কারণ ঢাকার ভিতরে যখন এই তৎকালীন সময়ে ঢাকার ভিতরে পশ্চিম পাকিস্তানিদের কিছু অর্থনৈতিক যেসব এই ছিল প্রতিষ্ঠান ছিল সেগুলোকে অচল করার জন্য অপারেশন বিগ বাস্টার করা হয়েছিল। তার মধ্যে কি ছিল? তার মধ্যে হচ্ছে তারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, তারপর হচ্ছে পেট্রোলিয়াম স্থাপনা ধ্বংসের জন্য পরিচালিত একটি দুঃসাহসিক অভিযান। কারা করেছিল? আমাদের বাংলাদেশের বীর মুক্তি যোদ্ধারা। তারপরে আরেকটি অপারেশন, নাম কি? অপারেশন ক্র্যাক প্লাটুন। অপারেশন ক্র্যাক প্লাটুন অবশ্যই তোমরা পড়েছ ইন্টারে, তোমাদের যাদের পৌরনীতি ছিল, তারপরে তাদের ইতিহাস ছিল, সেই সব টপিকে সাবজেক্টে ছিল। অপারেশন ক্র্যাক প্লাটুন কি? অপারেশন ক্র্যাক প্লাটুন হচ্ছে আমাদের গেরিলাদের দ্বারা, আমাদের বাংলাদেশের গেরিলা। এইবার চলো তোমাদের গেরিলা জিনিসটা অনেকে না বুঝতে পারো, গেরিলাটা আমি একটু ক্লিয়ার করে দিই। গেরিলা মানে কি? গেরিলা মানে কি? মানে গেরিলা মানে হচ্ছে যাদের যুদ্ধের কোনো নিয়ম নাই, মানে যারা হচ্ছে অপেশাদার, মানে পেশাদার না। যেমন হচ্ছে সাধারণ মানুষ, তারা কিভাবে যুদ্ধ করবে, তারা তো যুদ্ধের নিয়ম জানে না, অথবা কিভাবে অস্ত্র চালাতে হয় নিয়ম জানে না। তারা কি করতো? তারা হচ্ছে যেই জায়গাতে যাইতো একটা বোমা মারতো। কি মারতো? একটা বোমা মারতো। ধরো হচ্ছে তুমি জানো না কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে করতে হয়, তোমার ওই ট্রেনিং নাই, তোমার প্রশিক্ষণ নাই, তো তুমি কি করবা? ধরো তোমার হাতে হচ্ছে একসাথে 10টা বোমা দিয়ে দিছে, তো তুমি কি করবা? তো তুমি করবা হচ্ছে তুমি যাইতেছো আর যেখানে পাকিস্তানের হচ্ছে প্রতিষ্ঠান পাইতেছো একটা করে বোমা মেরে দিতেছো। সেম এই তাদেরকে কি বলা হতো? গেরিলা। মানে হাঁটতো আর পাকিস্তানের ইয়ে পাইতো একটা করে বোমা মেরে দিত। এই গেরিলারা তোমার ঢাকা শহরে মুক্তিবাহিনীর একদল দুর্ধর্ষ গেরিলা, যারা কি করেছিল? ঢাকাকে অনিরাপদ প্রমাণ করেছিল। মানে ঢাকাতে যেসব পাকিস্তানের যেসব স্থাপনা ছিল সেগুলোতে কি করেছিল? তারা হামলা করেছিল। তারপরে অপারেশনের গণহত্যামূলক আক্রমণ, অপারেশন গণহত্যামূলক আক্রমণ, অথবা এটাকে বেশিরভাগ কি ইংরেজি নামে চেনা হয়, সেটা কি? অপারেশন জেনোসাইড। অপারেশন কি? জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। এটা কারা চালিয়েছিল? পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী, যার মাধ্যমে তারা কি করেছে? তারা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদের হত্যা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে, এমন একটি অভিযান ছিল। তার নাম কি? অপারেশন জেনোসাইড। এটা কবে পরিচালিত হয়েছিল? 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। মানে 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, মানে মুক্তিযুদ্ধের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত যে অপারেশন দিয়েছিল পাকিস্তানি সরকার, তার নাম কি ছিল? অপারেশন জেনোসাইড। এইবার আমরা পরবর্তী অপারেশনগুলোর দিকে দেখি। এই যে আরেকটি অপারেশন রয়েছে, সেগুলো কি? অপারেশন স্টর্মিং হরিকেল। অপারেশন স্টর্মিং হরিকেল। হরিকেল কি? হরিকেল হচ্ছে এটি ছিল মেঘালয় ভিত্তিক ভারতীয় ও মুক্তিবাহিনী দ্বারা পরিচালিত যৌথ বাহিনী আক্রমণ। অপারেশন স্টর্মিং হরিকেল এটা কাদের দ্বারা ছিল? এই যে আমাদের মুক্তিবাহিনী ও যৌথ বাহিনী। কাদের ছিল? যৌথ বাহিনীর। যৌথ বাহিনী কারা? যৌথ বাহিনী হচ্ছে আমাদের তৎকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের বাহিনী আর হচ্ছে ভারতের সেনাবাহিনী। দুই বাহিনী কি? এই যে দুইটা বাহিনী ছিল, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে কি ছিল? ভারত। তাদের কি বলতো? দুই বাহিনী। এই দুই বাহিনী মিলে একটি অপারেশন করেছিল, তার নাম কি? অপারেশন স্টর্মিং হরিকেল। তারা এই যে তারা কোন অঞ্চলে হামলা করেছিল? তারা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে শত্রুদের অবস্থান লক্ষ্য করে এই হামলা তারা পরিচালিত করেছিল। ঠিক আছে। তারপরে দেখো আরেকটা অপারেশন, সেটার নাম কি? অপারেশন হট প্যান্ট। এই যে হট প্যান্টস, এটা কিন্তু আবার এই যে এই প্যান্ট না, ঠিক আছে? যে তোমরা যারা এই প্যান্ট ভাবতেছো, এই প্যান্ট না কিন্তু, এই হট প্যান্ট না, এটা কিছু অপারেশন হট প্যান্ট। তো অপারেশন হট প্যান্ট কি ছিল? অপারেশন হট প্যান্ট ছিল হচ্ছে কি প্রধানত এই যে আমাদের যে সমুদ্র বন্দরের যে অঞ্চলগুলো অথবা উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল বলতে হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগরের পাশের যে অঞ্চলগুলা, সেগুলোকে কি বলা হয়? এই উপকূলীয় অঞ্চল। উপকূলীয় অঞ্চলের মধ্যে কোনগুলো ছিল? যেমন হচ্ছে খুলনা। খুলনা কি উপকূলীয় অঞ্চল। তারপর হচ্ছে সুন্দরবন অঞ্চল। সেইখানে আমাদের নৌ কমান্ডো কারা ছিল? নৌ কমান্ডো ও গেরিলা বাহিনী। গেরিলা বাহিনী আর হচ্ছে নৌ কমান্ডো, তারা একসাথে মিলে একটি অভিযান পরিচালনা করেছিল। ঠিক আছে। এটার উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য ছিল হচ্ছে যাতে পাকিস্তানি
সৈন্যরা সমুদ্র পথে যাতে তারা কোনো অস্ত্র সরবরাহ করতে না পারে, পাকিস্তানি সৈন্যরা যাতে সমুদ্র পথে অস্ত্র সরবরাহ না করতে পারে, তার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা যে অপারেশন চালিয়েছিল তার নাম কি? অপারেশন হট প্যান্ট। তারপরে আরেকটি রয়েছে অপারেশন ডেড লাইট। অপারেশন কি? ডেড লাইট। অপারেশন ডেড লাইট এটা কি ছিল? এটি ছিল বিমান বাহিনীর হামলার সহায়তায়, বিমান বাহিনীর হামলায় সহায়তা করার জন্য পরিচালিত একটি বিশেষ কোড নাম। তো তোমাদের প্রশ্নে আসতে পারে অপারেশন ডেডলাইট মানে কি? অপারেশন ডেডলাইট কি সেনাবাহিনীকে এই সহায়তা করার জন্য কোড নাম ছিল, নাকি বিমান বাহিনীকে, নাকি নৌবাহিনীকে, নাকি নৌ কমান্ডারদের? উত্তর কি হবে? উত্তর হচ্ছে বিমান সহায়তায়, বিমান হামলার সহায়তা করার জন্য কি অপারেশন যে পরিচালিত হয়েছিল তার নাম হচ্ছে অপারেশন ডেডলাইট। এবার চলো আমরা সবার শেষে আরেকটি অপারেশন, অপারেশন ক্লোজ ডোর। অপারেশন ক্লোজ ডোর। অপারেশন ক্লোজ ডোর কি? অপারেশন ক্লোজ ডোরের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে স্বাধীনতার পর যুদ্ধবন্দী পাকিস্তানি সামরিক সদস্যদের সুরক্ষা ও তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। অপারেশন ক্লোজ ডোর মানে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ যখন শেষ হয়েছে 1971 সালের কত তারিখ? 16 ডিসেম্বর। কি? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর যখন হচ্ছে আমরা বিজয় লাভ করি, বিজয় লাভ করার সময় দেখা যাচ্ছে এই দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধে পাকিস্তানের যেই সব সৈন্যদের আমরা আটকিয়ে রেখেছিলাম তাদেরকে ফেরত দেওয়ার জন্য একটি প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়ার নাম কি? অপারেশন ক্লোজ ডোর। মানে কি? সবকিছু বন্ধ করে দেওয়া। এইটার মাধ্যমে কি ছিল? এটা ছিল হচ্ছে পরবর্তী রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। ঠিক আছে? যুদ্ধ সমাপ্তি ও রাজনৈতিক কূটনৈতিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে অপারেশন তার নাম কি? অপারেশন ক্লোজ ডোর। এইবার দেখো অপারেশন ট্রিপল এ। অপারেশন ট্রিপল এ এটা কি বলা হয়? এভাবে লেখা হয় ট্রিপল এ। অপারেশন ট্রিপল এ। ট্রিপল এ এটা কি ছিল? 1971 সালের ডিসেম্বর মাসে ভারতীয় বিমান বাহিনী কর্তৃক ঢাকা বিমানবন্দরের রানওয়েতে হামলা। এই ট্রিপল এ কি ছিল? ভারতীয় মানে কি ইন্ডিয়ার যে বিমান বাহিনী ছিল তারা কি করেছিল? এই বাংলাদেশের বিমানবন্দরে, বাংলাদেশের কোথায়? এয়ারপোর্টে, এয়ারপোর্টগুলোতে হচ্ছে কি তারা একটি হামলা চালিয়েছিল, যার নাম কি? সেই অপারেশনের নাম কি? অপারেশন ট্রিপল এ। এই যে এই ট্রিপল এর পূর্ণরূপ কি? এয়ারফিল্ড অ্যাটাক। এয়ারফিল্ড অ্যাটাক নামে 3বার কয়বার বিমান হামলা চালানো হয়েছিল? 3বার বিমান হামলা চালানো হয়েছিল। তারপর এইগুলো ছিল হচ্ছে তোমাদের আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব অপারেশনগুলো হয়েছিল সেই সব অপারেশনগুলোর মধ্যে একটি। তারপরে এবার টপিকে আমরা জানবো হচ্ছে কি আমাদের জাতীয় 4 নেতা। আমাদের কি নেতা? আমাদের জাতীয় 4 নেতা। জাতীয় 4 নেতা কারা ছিল? আমাদের মুক্তিযুদ্ধের সময় যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল সে মুজিবনগর সরকারের 4 জন উপদেষ্টা বা 4 জন সরকার প্রধানের 4 জন লোক ছিল যাদেরকে বলা হয় কি? জাতীয় 4 নেতা। তো জাতীয় 4 নেতার মধ্যে 4টি নাম রয়েছে। তাদের প্রথমের নাম কি? সবার প্রথম হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম কে ছিলেন? সে ছিলেন হচ্ছে মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তারপরে হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ কিন্তু তোমরা সবাই চিনো। সে ছিলেন কি? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী। কারণ হচ্ছে আমরা আমাদের 9-10-এর এই কি বই না বলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, তারপরে হচ্ছে আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছি যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তারপরে এম এ মনসুর আলী। এম এ মনসুর আলী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী। তারপরে এইচ এম কামরুজ্জামান। এইচ এম কামরুজ্জামান কে ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী। কি মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী। এই 4 জন ছিলেন হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় 4 নেতা। আচ্ছা, এগুলো বলতেছে অপারেশন অপারেশন ট্রিপল এ পরিচালনা করেছিল হচ্ছে ইমরান এইচ রাফি। হ্যাঁ, তোমাদের রাফি ভাই কিন্তু আমাদের সাথে ক্লাস করে, বুঝছো? রাফি ভাই তো গতকালকে খুব মাইন্ড করেছে। কিসের জন্য জানো? তোমাদের রাফি ভাই তো যে জিন্নাকে চেনো তোমরা? তো কালকে পড়েছিলাম জিন্না। জিন্না আর যে তোমাদের রাফি ভাইয়ের দাদা কে? তোমাদের রাফি ভাই আর দাদা, এটা কিন্তু সত্য। তোমাদের রাফি ভাইয়ের দাদা আর হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, তারা কিন্তু বন্ধু ছিলেন। কি ছিলেন? বন্ধু। এই যে তোমাদের জিন্না আর হচ্ছে রাফি ভাইয়ের দাদা।
এটা তোমরা বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু তারা কি ছিলেন? তারা ছিলেন বন্ধু। ঠিক আছে, এটা কিন্তু সত্য কথা, এটা কিন্তু সত্য কথা না, আমি কিন্তু তোমাদেরকে যে এইভাবে কিন্তু বলতেছি না। ঠিক আছে, তোমাদের রাফি ভাইয়ের দাদা আর হচ্ছে মোহাম্মদ আলী জিন্না কি ছিলেন? বন্ধু ছিলেন। গত ক্লাসে আমি রাফি ভাইয়ের দাদার নাম না নেওয়ার কারণে তোমরা অনেক সময় মাইন্ড করেছো, যার কারণে আজকে আমি বলে দিচ্ছি মোহাম্মদ আলী জিন্না আর যে তোমাদের রাফি ভাইয়ের দাদা কি ছিলেন? বন্ধু ছিলেন। শুধু বন্ধু নয়, খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আচ্ছা, এবার আমরা জাতীয় চার নেতা জানি। তো জাতীয় চার নেতার পরে হচ্ছে আমরা কি পড়বো দেখো, মুক্তিযুদ্ধের রণকৌশল। আচ্ছা, মুক্তিযুদ্ধ যখন চলতেছিল তখন হচ্ছে আমাদের দেশের যেসব মুক্তিযোদ্ধারা ছিল তারা কিছু কিছু কৌশলের মাধ্যমে যুদ্ধ করেছিল। তোমরা জানো যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু কি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হাতিয়ার ছিল না, অস্ত্র ছিল না, বন্দুক ছিল না, না ছিল হচ্ছে আমাদের প্রশিক্ষিত জনবল বা ওই রকম সৈন্য কিন্তু ছিল না। তোমরা জানো দীর্ঘ যে 24 বছর বা 23 বছর পাকিস্তানিরা আমাদেরকে শাসন করেছে, তখন কিন্তু কি আমরা সব দিক থেকে বঞ্চিত ছিলাম। এই দেশে না ছিল ভালো পরিমাণ এই সামরিক সেনা ছিল, না ছিল হচ্ছে যুদ্ধের অস্ত্র ছিল, কিছুই ছিল না। যার কারণে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কিন্তু প্রচুর পরিমাণে বিপাকে পড়তেন। যার কারণে আমাদের মুক্তিযোদ্ধারা কি করছে, কিছু কিছু কৌশলের মাধ্যমে তারা যুদ্ধ চালিয়ে গেছে, কিছু কিছু কৌশল। কারণ কি আমরা বাঙালিরা কিন্তু কি কৌশলে কিন্তু সবার সেরা, ঠিক না? কৌশলে কি সবার সেরা। তো এইসব কৌশলগুলা কি ছিল? এইসব কৌশলগুলো হচ্ছে আমরা আজকে পড়বো। সবার প্রথমে কি পড়বো? তেলিয়াপাড়া কৌশল, মুক্তি ফৌজ একটা বাহিনী গঠন করেছিল, নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী, তাদের বিশেষ বিশেষ কিছু অবদান, এইসব পড়বো। তো তেলিয়াপাড়া কি বলতো? তেলিয়াপাড়া কি? তেলিয়াপাড়া হচ্ছে গাজীপুর। তোমরা যারা হচ্ছে গাজীপুর চিনো, গাজীপুরের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গতকালকে কিন্তু পড়িয়েছিলাম তোমাদের কি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সর্বপ্রথম কোথায় সশস্ত্র প্রতিরোধ, সশস্ত্র মানে কি অস্ত্র নিয়ে সর্বপ্রথম প্রতিরোধ কোথায় গড়ে তুলেছিল? গাজীপুরের তেলিয়াপাড়ায়। কোথায়? গাজীপুরের তেলিয়াপাড়ায়। কে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এটা কিন্তু গত ক্লাসে কিন্তু তোমাদেরকে আমি বলেছি। এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কত সালে? 1971 সালের 4 এপ্রিল। কি এপ্রিল? 4 এপ্রিল। কোথায়? দেখো এই যে তারা হচ্ছে একটি চা বাগানে প্রথমে একটি গোপন সামরিক বৈঠক করে। কোথায়? একটি চা বাগানে। এই চা বাগান থেকে কি এই রণকৌশল প্রণয়ন করা হয়। এই যে, এবং তোমরা যে জানো আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি? 11টি সেক্টর। কয়টি সেক্টর? 11টি সেক্টর। আমাদের মুক্তিযুদ্ধের যে 11টি সেক্টর করা হয়েছে, এইটার সিদ্ধান্ত কোন জায়গায় নেওয়া হয়েছিল বলতো? এইটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হচ্ছে এই তেলিয়াপাড়াতে। কোথায়? গাজীপুরের তেলিয়াপাড়া নামক একটি অঞ্চল রয়েছে, সেইখানে নেওয়া হয়েছিল, যার কারণে তাকে বলে কি তেলিয়াপাড়া। এইবার আমাদের মুক্তিযুদ্ধের 11টি সেক্টর আর হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? জেনারেল কে ছিলেন? জেনারেল ছিলেন হচ্ছে M.A.G. উসমানী। কে ছিলেন? M.A.G. উসমানী। আমি শুধু উসমানী লিখি, M.A.G. আচ্ছা, এই যে আমাদের M.A.G. যে উসমানী ছিলেন আর হচ্ছে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর, এই দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোথায়? তেলিয়াপাড়াতে। ঠিক আছে, তেলিয়াপাড়াতে। তারপরে আরেকটি জিনিস হয়, এই তেলিয়াপাড়াতে আমাদের মুক্তিযুদ্ধের সময় সবার প্রথম কি একটি সেক্টর, আমাদের সেক্টর কয়টি ছিল? 11টি সেক্টর। কিন্তু 11টি সেক্টরের মধ্যে একটি সেক্টরকে হচ্ছে কি সদর দপ্তর ঘোষণা করা হয়। সেটি কত নং সেক্টর ছিল? 3 নং সেক্টরকে। 3 নং সেক্টর। 3 নং সেক্টরকে হচ্ছে কি প্রাথমিকভাবে সদর দপ্তর ঘোষণা করা হয়েছিল এই তেলিয়াপাড়ার বৈঠকের মাধ্যমে। তো দেখো এই তেলিয়াপাড়া থেকে কয়টা ইনফরমেশন? প্রথমে হয় কি, এটি হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে সবার প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এই তেলিয়াপাড়া যে বৈঠক কোথায় হয়েছিল? একটি চা বাগানে প্রথম একটি বৈঠক হয়েছিল, এবং সেখানে কি পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। জেনারেল M.A.G. উসমানীকে হচ্ছে কি আমাদের এই মুক্তি বাহিনীর সবার জেনারেল ঘোষণা করা হয়েছে। তারপর হচ্ছে অস্থায়ীভাবে 3 নং সেক্টরকে কি সদর দপ্তর ঘোষণা করা হয়েছিল। এটা কি ছিল? তেলিয়াপাড়ার ইতিহাস। তারপর তেলিয়াপাড়ার পরে কি পড়বো আমরা? হচ্ছে মুক্তি ফৌজ। কি? মুক্তি ফৌজ। মুক্তি ফৌজ কি প্রাথমিক সামরিক সংগঠন। প্রাথমিক সামরিক সংগঠন। মুক্তি ফৌজে কারা ছিল? মুক্তি ফৌজে হচ্ছে
এই যে মুক্তিযুদ্ধের শুরুর দিকে সশস্ত্র প্রতিরোধকারী দলটিকে মুক্তিফৌজ, পরে এটিকে মুক্তিবাহিনী। তোমরা যারা মুক্তিবাহিনী নাম শুনেছ, এই মুক্তিবাহিনীকে কি বলা হতো? মুক্তিফৌজ। তো প্রশ্নতে আসতে পারে যে মুক্তিফৌজ কোন বাহিনীর নাম ছিল? মুক্তিবাহিনী, নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী, কোনটা হবে? হবে হচ্ছে মুক্তিবাহিনীর নাম ছিল হচ্ছে মুক্তিফৌজ। এই মুক্তিবাহিনী কারা ছিল? যারা হচ্ছে যুদ্ধের জন্য লড়াই করে। তো নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী এবং সশস্ত্র বাহিনী সবাইকে একসাথে মিলিয়ে কি বলা হতো? মুক্তি বাহিনী। আর এই মুক্তি বাহিনীর অপর নাম কি? মুক্তিফৌজ। তারপরে দেখো যে এই নিয়মিত বাহিনী, নিয়মিত বাহিনীতে কারা ছিল? নিয়মিত বলতে তো তোমরা বুঝতে পারতেছো, মানে যারা হচ্ছে সবসময় পেশাদার ছিল। কি ছিল? পেশাদার সামরিক শাখা। পেশাদার সামরিক শাখাতে কারা ছিল? যেমন হচ্ছে সেনা সদস্যরা ছিল, বিমান বাহিনীর সদস্যরা ছিল, তারপরে হচ্ছে তোমার পুলিশ সদস্যরা ছিল, ইপিআর সদস্যরা ছিল। তাদেরকে কি বলা হতো? নিয়মিত বাহিনী। কি বাহিনী? নিয়মিত বাহিনী। আর এই অনিয়মিত বাহিনী কাদেরকে বলা হতো? অনিয়মিত বাহিনী বলা হতো হচ্ছে গেরিলা শাখা। মানে যারা কি? যারা হচ্ছে হাঁটতো আর হচ্ছে বোমা মারতো, মানে হাতে বোমা দিয়ে দিত 10-15টা, হাঁটতো, পাকিস্তানের যেখানে ঘাঁটি দেখতো ওইখানে বোমা মারতো। তাদেরকে বলা হতো কি? অনিয়মিত বাহিনী। মানে আমার তোমার মতো হচ্ছে কি সাধারণ লোকজন। আর তাদেরকে কি কোন শাখার অধীনে ছিল? তারা তারা ছিল হচ্ছে গেরিলা শাখার অধীনে। আর এইখানে দেখো এই যে গেরিলা বাহিনীর কৌশল, গেরিলা বাহিনীর কৌশলের নাম কি? হিট অ্যান্ড রান। হিট অ্যান্ড রান মানে হচ্ছে মারো আর দৌড়াও, মারো আর দৌড়াও। এটা কি? গেরিলা বাহিনীদের কৌশল। এই যে অতর্কিত হামলা করতো, হিট অ্যান্ড রান। অতর্কিতভাবে হিট অ্যান্ড রান করে দৌড়ে পালিয়ে যেত। আচ্ছা, এইবার চলো আমরা হচ্ছে পরবর্তীটাতে যাই। এইখানে কি? এখানে মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনী। তোমাদেরকে তো এতক্ষণ বললাম হচ্ছে আমাদের গেরিলা বাহিনীর নাম বললাম, যে মারতো আর হচ্ছে দৌড়ে পালিয়ে যেত। এবার দেখো এমন কিছু গেরিলা বাহিনীর নাম। গেরিলা বাহিনীর নাম, প্রথমে একটা গেরিলা বাহিনীর নাম কি ছিল? ক্র্যাক প্লাটুন। কি? ক্র্যাক প্লাটুন। আর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে মুজিব ব্যাটারি। আচ্ছা, নামটা আমার খুবই লাগতো যে কি? মুজিব ব্যাটারি। মুজিব ব্যাটারি কি? আর হচ্ছে ক্র্যাক প্লাটুন কি? দেখো দুইটা বাহিনী। একটা হচ্ছে এই ট্রাক প্লাটুন কোন ধরনের বাহিনী ছিল? গেরিলা বাহিনী। গেরিলা বাহিনীতে কারা ছিল? অনিয়মিত বাহিনী। আর মুজিব ব্যাটারিতে কারা ছিল? নিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনীতে কারা ছিল? সেনা সদস্যরা, পুলিশ সদস্যরা, ইপিআর সদস্যরা। আর ট্রাক প্লাটুনে কারা ছিল? অনিয়মিত বাহিনী, মানে যারা গেরিলা যোদ্ধা ছিল। আর ট্রাক প্লাটুনের কত নম্বর সেক্টরে? 2 নম্বর সেক্টরের অধীনে একটি বিশেষ দল। 2 নম্বর সেক্টর কোথায় পড়েছে? আমাদের ঢাকাতে। কোথায়? আমাদের ঢাকাতে। আর মুজিব ব্যাটারি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম আর্টিলারি ইউনিট। আর্টিলারি মানে কি? আর্টিলারি মানে হচ্ছে সশস্ত্র। সশস্ত্র, সশস্ত্র মানে কি? মানে যারা অস্ত্র সহকারে যুদ্ধে নেমেছিল। সবার প্রথম যুদ্ধে কারা নেমেছিল? মুজিব ব্যাটারি। আর ট্রাক প্লাটুন কারা? ট্রাক প্লাটুন হচ্ছে গেরিলা বাহিনী। কোন সেক্টরে যুদ্ধ করেছিল? 2 নং সেক্টরে। এইবার দেখো ট্রাক প্লাটুনের সদস্য কারা ছিল? সবাই কিন্তু ছিল কি? উচ্চ শিক্ষিত তরুণ ও সাধারণ জনগণ। মানে হচ্ছে কি? আমাদের সচেতন মহলের যেসব শিক্ষিত তরুণরা ছিল, তারাই কি মূলত এই ট্রাক প্লাটুনকে দিক নির্দেশনা দিয়েছিল। পাশাপাশি অনেক সাধারণ জনগণও কি এই ট্রাক প্লাটুনের সদস্য ছিল। আর মুজিব ব্যাটারিতে কারা সদস্য ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য, ইপিআর এর পেশাদার সৈনিক। ইপিআর মানে কি? ইপিআর মানে হচ্ছে পুলিশ সদস্যদের পেশাদার সৈনিক ছিল কি? মুজিব ব্যাটারির সদস্য। তারপরে ট্রাক প্লাটুনের প্রধান কৌশল। ট্রাক প্লাটুনের প্রধান কৌশল কি? হিট অ্যান্ড রান। এই যে হিট অ্যান্ড রান, হিট অ্যান্ড রান। হিট অ্যান্ড রানে মানে কি? মানে হচ্ছে বোমা মারলাম আর হচ্ছে দৌড় দিলাম। এটা কি বলা হয়? হিট অ্যান্ড রান। ছোটবেলায় দেখছো না, এই যে ছোটবেলায় ছোট ছোট পোলাপান, পিচ্ছি পোলাপান, তারা কি করে? তাদেরকে যদি কিছু বলো তুমি, তার কিছু বলে তারা কি করে? তোমাকে থুতো দিয়ে দৌড় দেয়। এই গেরিলা বাহিনী সেম ছিল। তারা হচ্ছে সামনে পড়তো, কিছু একটা পড়তো পাকিস্তানের, একটা বোমা দিত আর হচ্ছে দৌড়ে পালায় যেত। আর মুজিব মুজিব ব্যাটারি কি করতো? তার হচ্ছে চিরাচরিত যুদ্ধ করতো। ঠিক আছে, চিরাচরিত যুদ্ধ করতো। আর হচ্ছে দূরপাল্লার ফায়ার সাপোর্ট দেওয়া। মানে কি? তারা একটা অবস্থান ধরে রাখতো, যে তারা একটা সীমানা করতো, সীমানা থেকে এখান থেকে সবাই তাদের ক্যাম্প বসাতো আর হচ্ছে যুদ্ধ করতো, যাতে হচ্ছে কি পাকিস্তানি সৈন্যরা সামনে আগাতে না পারে। এটা ছিল কাদের কাজ? মুজিব ব্যাটারির কাজ। আর উল্লেখযোগ্য অভিযান, এই যে ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন একটা অভিযান চালিয়েছে কোথায়? হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল আর হচ্ছে ঢাকা বিদ্যুৎ উপকেন্দ্রে
গ্রেনেড হামলা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল কোথায় বলতো? এটা হচ্ছে ঢাকার শাহবাগে। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই কি হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এখানে কারা হামলা চালিয়েছিল? এই ক্র্যাক বাটন। আর মুজিব ব্যাটারি, মুজিব ব্যাটারি কি ছিল? 6টি ফিল্ড গান নিয়ে গঠিত প্রথম গোলন্দাজ দল। 6টি ফিল্ড গান, ফিল্ড গান মানে কি, যে বড় বড় বন্দুকগুলো আছে না, যেগুলো নিয়ে মাঠে যুদ্ধ করে, সেই গান নিয়ে প্রথম গোলন্দাজ দল কারা ছিল? মুজিব ব্যাটারি ছিল। মুজিব ব্যাটারি। আচ্ছা, এইবার আমরা চলো পরবর্তী স্লাইডের দিকে যাই। পরবর্তী স্লাইড এই যে তোমাদের সবার প্রত্যাশিত কি মুক্তিযুদ্ধের সেক্টর, 11টি সেক্টর। আচ্ছা তোমরা এই সেক্টরটা হচ্ছে আমি একটা ভাবে শিখাই তোমাদেরকে। দাঁড়াও, তার আগে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে তোমরা সেক্টর হচ্ছে নিজেরা কিভাবে আঁকবা এটা হচ্ছে তোমাদেরকে শিখিয়ে দিই। এই যে ধরো এখানে হচ্ছে তোমরা কিভাবে হচ্ছে সেক্টর আঁকতে পারো। ধরো সবার প্রথম বাংলাদেশের একটা মানচিত্র, এই যে দেখো বাংলাদেশের একটা মানচিত্র আঁকি। আর মানচিত্র বেশি যদিও সুন্দর হয় না, তো এটা কি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। তো বাংলাদেশের মানচিত্রটা তোমরা হচ্ছে এভাবে প্র্যাকটিস করবা। তোমরা যারা দেখতেছো এই যে মানচিত্রটা হচ্ছে এভাবে তোমরা প্র্যাকটিস করবা, বাসাতে প্র্যাকটিস করবা, নিজেরা নিজেরা মানচিত্র রাখবা। তখন দেখবা তোমরা এই যে বাংলাদেশের কোন অঞ্চলের অবস্থান কোন জায়গাতে তোমাদের মুখস্থ করতে হচ্ছে না। যে অবস্থান দেখো মানচিত্রের। আচ্ছা তোমরা সবাই কি বুঝলাম না, সবাই হচ্ছে মুজিব ব্যাটারিকে নিয়ে মজা নিতেছো? হ্যাঁ, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ব্যাটারি, এটা কে? লিপা আক্তার। আচ্ছা মুজিব ব্যাটারি, 12 ব্যাটারি। আচ্ছা এই যে মানচিত্রটা দেখো, এই যে মানচিত্র যা ক্লাব, তোমরা সবাই কিন্তু বাসাতে অবশ্যই তোমাদেরকে বাংলাদেশের মানচিত্র প্র্যাকটিস করবা। তোমরা অনেকে বলো যে ভাইয়া বাংলাদেশের মানচিত্র আঁকতে পারি না, এটা কোনো কথা? বাংলাদেশের নাগরিক হয়ে যদি তোমরা বাংলাদেশের মানচিত্র আঁকতে না পারো, প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা, কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যত বেশি প্র্যাকটিস করবা, এটাকে একটু বেশি বড় হয়ে গেছে এদিক দিয়ে মনে হয়। ধরো তোমাদেরকে সবার প্রথমে হচ্ছে দেখাবো আমি কি সেক্টর। আচ্ছা মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তোমাদেরকে জাস্ট একটা আমি কি গাছ আঁকা শেখাবো। কি, এই যে গাছ, ঠিক আছে, এমন গাছ না কিন্তু, এমন একটা গাছ আঁকা শেখাবো। ধরো এটা একটা গাছ, এটা একটা গাছ, এটা একটা গাছ না। তারপরে গাছের কি থাকে, এভাবে হচ্ছে ডালপালা থাকে। ধরো এটা কি একটা গাছ, এই গাছটা ধরো এখানে হচ্ছে, এখানে ধরো হচ্ছে আমরা পাতা দিয়ে দিলাম। এই যে এই গাছ, এই গাছটা যদি তোমরা রাখতে পারো, তোমরা মুক্তিযুদ্ধের কয়টা সেক্টর? 11টা সেক্টর। কয়টা সেক্টর? 11টা সেক্টর। মুক্তিযুদ্ধের 11টি সেক্টর এই গাছের মাধ্যমে তোমরা হচ্ছে মনে রাখবা। এই যে এবার কিভাবে তোমাদেরকে বলি গাছটা কোথায় পাই, যে ধরো মানচিত্রের মাঝখানে। কোথায়? মানচিত্রের মাঝখানে। এই যে ধরো এখান থেকে তোমরা এইখান থেকে একটা এইভাবে গাছের মতো একটা দিবা। দেওয়ার পর এই যে এইখানে একটা ডাল দিবা। কোন জায়গাতে? এই জায়গাতে একটা ঢাল দিবা। কোন জায়গায়? এই জায়গায় একটা ঢাল দিবা। তারপর হচ্ছে এই জায়গায় একটা ডাল দিবা। তারপর হচ্ছে যে এইখানে একটা ঢাল দিবা। তারপরে হচ্ছে আবার আবার এইখানে একটা ঢাল দিবা। তারপরে এই দিক দিয়ে হচ্ছে আবার এই যে এইখানে আরেকটা ঢাল দিবা, এখানে একটা ডাল দিবা। তারপরে যে এখান থেকে আরেকটা ডাল দিবা। মানচিত্র দেখতে পাচ্ছ? তোমাদেরকে যে লিখে যে দিছি, এইভাবে যখন তোমরা দিবা, তারপরে যে প্রথমে কত নং সেক্টর, এই যে এইটানে কত? 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। 1 2 3 4 5, কত? 1 2 3 4 5।
তারপরে চলে আসবো এই পাশে কত, এখানে হচ্ছে 6, এখানে 7, এখানে কত 8, আর এই যে এইখানে ছোট করে একটা সেক্টর রয়েছে, এটার নাম কত হচ্ছে 9, কত 9, নিচে হচ্ছে 10, এটা কি 10 নাম্বার সেক্টর কোথায়, সমুদ্রে। এই যে 1 2 3 4 5 6 7 8 9, আর উপরে হচ্ছে 10। তো এটা দেখো জাস্ট সিম্পল। এই যে প্রথমে যে এখান থেকে অন্য একটা কালার নিয়ে নেই, এই যে ধরো এই যে প্রথম কি এটা 1, তারপর হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে কি 5, তারপরে এই পাশে চলে আসবা 6 7 8, নিচে ছোট্ট করে 9, 9 দেওয়ার পরে শেষ। এই যে এখান থেকে 5 6 7 8 9, তারপরে সবার নিচে সমুদ্রতা কত থাকবে 10 নাম্বার কি নো সেক্টর, তারপরে যে এখানে হচ্ছে 11 নম্বর সেক্টর কি উপরে। এইবার চলো, এইবার আমি তোমরা যারা হচ্ছে বাংলাদেশের মানচিত্র যখন পড়বা তখন দেখবে কি বিভাগের পরিচিতি। তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিই, 1971 সালে বাংলাদেশে জেলা কয়টি ছিল, জেলা ছিল 19টি জেলা। কয়টি জেলা, 19টি জেলা। কিন্তু বর্তমানে জেলা কয়টি, বর্তমানে হচ্ছে 40টি জেলা, বর্তমানে হচ্ছে 64টি জেলা। তো দুইটা জিনিস কিন্তু গুলায় ফেলবে না, কারণ কি ওই সময় অনেকগুলা জেলা ছিল, যে জেলাগুলো কি এখন নেই। ওই সময় কি জেলাগুলো অনেক বড় ছিল। 1971 সালে কয়টি জেলা ছিল, 19টি জেলা। বর্তমানে কয়টি জেলা, 64টি জেলা। যার কারণে বুঝতেছ যে ওই সময় কিন্তু কি একটা জেলার অবস্থান কি অনেক বড় বড় জেলা ছিল। তো দেখো প্রথম যে জেলাটা, এই জেলাটা কোন অঞ্চলে পড়েছে, ধরো প্রথম যে আমাদের এই জেলার অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই যে এইখানে এটা কোন অঞ্চলে পড়েছে, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে। কোথায়, এই যে এতটুকু অঞ্চল কোথায় পড়েছে, চট্টগ্রামে, মানে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে কালি, চট্টগ্রাম কোথায় পড়েছে, চট্টগ্রামে পড়েছে, ঠিক আছে। তারপরে দেখো 2 নং সেক্টর কোথায় পড়েছে, 2 নং সেক্টর পড়েছে হচ্ছে এই যে এইখানে কিন্তু আমাদের কুমিল্লা, কি কুমিল্লা, তারপর হচ্ছে ফেনী, তারপর হচ্ছে কি এই যে এই পাশ দিয়ে কি ফরিদপুরের কিছু অঞ্চল রয়েছে, কি কোন অঞ্চল, ফরিদপুর, কুমিল্লা ফেনী আর হচ্ছে ফরিদপুর, কুমিল্লা ফেনী ফরিদপুরের এইসবের কিছু অঞ্চল, আর ঢাকার কিছু অঞ্চল ছিল, তারপরে এই যে উপর দিক দিয়ে 3 নাম্বার যে অঞ্চল, এই 3 নাম্বার অঞ্চলে কোন অঞ্চল ছিল, এখানে ছিল কি বর্তমান যে ঢাকা ছিল, এই ঢাকা বিভাগের কিছু অঞ্চল ছিল এখানে, বর্তমান ঢাকা বিভাগের কিছু অঞ্চল ছিল কত নং সেক্টরে, 3 নং সেক্টরে। আর এই যে এই 4 নং আর 5 নং দুইটা কোথায় পড়েছে, দুইটাই পড়েছে হচ্ছে সিলেট বিভাগে। আর এই 4 নং ছিল হচ্ছে সিলেটের নিচে কোন দিক, নিচে হচ্ছে তোমার সিলেটের পূর্বাঞ্চল, সিলেটে দুইটাই কি সিলেটে কোথায় পড়েছিল, 4 আর 5 সিলেট, একটা হচ্ছে সিলেটের পূর্ব, একটা হচ্ছে সিলেটের ইস্ট, একটা হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল, ঠিক আছে, একটা পূর্ব আর একটা হচ্ছে। তারপর এই 6 নাম্বার, তোমরা সবাই জানো বাংলাদেশের উপরে এই জায়গাটাতে কোন বিভাগ, রংপুর বিভাগ। তো রংপুর বিভাগ যদি এইখানে পড়ে, তো রংপুর বিভাগের কোন অঞ্চল পড়েছিল, এখানে পড়েছিল হচ্ছে রংপুর। তারপরে রংপুরে তোমাদের যাদের বাসা হচ্ছে রংপুরে, তোমরা কিন্তু সবাই জানো রংপুরে কি কি রয়েছে, রংপুরে এই যে এইখানে এটা পুরোটা রংপুর বিভাগ, তো অবশ্যই কি থাকবে, রংপুর থাকবে। রংপুরের এইখানে রয়েছে কি দিনাজপুর, এখানে রয়েছে হচ্ছে ঠাকুরগাঁও, এখানে হচ্ছে পঞ্চগড়, তারপরে এখানে নীলফামারী, এখানে হচ্ছে কুড়িগ্রাম, এইসব অঞ্চল রয়েছে। তো রংপুর, তারপর হচ্ছে রংপুর দিনাজপুর, তারপর হচ্ছে নীলফামারী কুড়িগ্রাম, দুইটা জাস্ট পড়ে রাখবে, রংপুর আর দিনাজপুর। এই যে এইখানে বাংলাদেশের কোন বিভাগ, এখানে হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগ, কি বিভাগ, বাংলাদেশের রাজশাহী বিভাগ। রাজশাহীর সাথে এইখানে কিন্তু বাংলাদেশের বগুড়া, তারপরে এই যে এখানে কিন্তু বাংলাদেশের নওগাঁ। তো রাজশাহী, বগুড়া, তারপরে কি নওগাঁ। 8 নং সেক্টরে বাংলাদেশের এখানে কোন বিভাগ, বাংলাদেশের হচ্ছে খুলনা বিভাগ, কোন বিভাগ, খুলনা। তো এখানে খুলনা তো অবশ্যই থাকবে। তো খুলনার সাথে এখানে এই যে এইখানে কি, এখানে হচ্ছে কুষ্টিয়া, এখানে কি থাকবে, কুষ্টিয়া, খুলনা, কুষ্টিয়া।
তারপরে এখানে কি আছে, খুলনা আছে, কুষ্টি আছে, মাগুর আছে, যাদের অঞ্চল খুলনা তারা এখানে জেলাগুলোর যে নাম জানো এই জেলাগুলা। তারপরে যে এই দিক দিয়ে কিন্তু ফরিদপুরের কিছু অঞ্চল পড়েছিল। কোন অঞ্চল? ফরিদপুরের, ফরিদপুর। ফরিদপুর কিন্তু অনেক বড় একটা জেলা ছিল মুক্তিযুদ্ধের সময়। এখন এই জেলার আয়তন যদিও কমে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় কি অনেক বড় জেলা ছিল। তারপরে দেখবে যে 9 নং সেক্টর, 9 নং সেক্টর পড়েছে বাংলাদেশের কোন বিভাগ? বরিশাল বিভাগে। কোন বিভাগে? বাংলাদেশের বরিশাল, বরিশাল বিভাগের। এখানে বরিশাল বিভাগে একটি জেলা রয়েছে, নাম কি? পটুয়াখালী, আর হচ্ছে পিরোজপুর। পটুয়াখালী, পিরোজপুর। সেখানে কি তোমরা যারা কুয়াকাটাতে ঘুরতে গিয়েছো, এই কুয়াকাটা কোথায় অবস্থিত? এই পটুয়াখালীতে। কোথায়? পটুয়াখালীতে। তো বরিশালে কি ছিল? পটুয়াখালী। আর 10 নং সেক্টর, 10 নং সেক্টর কোথায় ছিল? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের যত সাগরের যত অঞ্চল ছিল পুরাটাকে কত নং সেক্টর বলতো? 10 নং। আর 10 নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। আর যে এই 11 নং সেক্টর, এটা বাংলাদেশের কোন বিভাগ? এটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ। কোন বিভাগ? ময়মনসিংহ বিভাগ। তো ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহের জেলা কিন্তু 4টা। কি কি জেলা? একটা হচ্ছে, প্রথম হচ্ছে নেত্রকোনা, তারপর হচ্ছে জামালপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ নিজেও একটা বিভাগ, নিজেও একটা কি জেলা। তারপরে আবার কি আছে? সবার শেষে হচ্ছে এই যে নেত্রকোনা, তারপর হচ্ছে জামালপুর, তারপর হচ্ছে শেরপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ। তো 11 নং সেক্টরে কোন কোন জেলা ছিল? নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ আর হচ্ছে শেরপুর, এইসব অঞ্চলগুলা। তোমরা যখন মানচিত্রে এভাবে লিখে লিখে মানচিত্র পড়বা, আচ্ছা, তোমাদেরকে জাস্ট আমি প্রসেসটা আজকে দেখাইলাম। তোমরা হচ্ছে বাসাতে এইভাবে মানচিত্র লিখবা। মানচিত্র লেখার পরে এই যে প্রথম হচ্ছে বাংলাদেশের মানচিত্র, দরকার পড়লে তুমি একটা বই থেকে ছাপ দিয়ে লিখবা। ছাপ দিয়ে লেখার পরে এভাবে হচ্ছে ভাগ করবা। ভাগ করে করে এক নং সেক্টরে, এক নং সেক্টর কোন বিভাগে পড়েছে প্রথমে বিভাগ লিখবা। কি লিখবা? বিভাগ। 1 নং সেক্টর হচ্ছে চট্টগ্রাম বিভাগ, 2 নং সেক্টর হচ্ছে ঢাকা বিভাগের কিছু অঞ্চল, আর হচ্ছে কুমিল্লা, 3 নং সেক্টর কি ঢাকা বিভাগ, 4-5 কোন বিভাগে পড়েছে? সিলেট বিভাগে। তারপরে 6 নং সেক্টর রংপুর বিভাগ, 7 নং সেক্টর রাজশাহী বিভাগ, 8 নং সেক্টর হচ্ছে খুলনা বিভাগ, 9 নং সেক্টর পড়েছে বরিশাল বিভাগ, 11 নং সেক্টর পড়েছে হচ্ছে ময়মনসিংহ বিভাগ। তারপরে এই 10 নং সেক্টর পড়েছে কোথায়? 9 সেক্টরে। তারপরে যখন তুমি বিভাগগুলো চিহ্নিত করতে পারবা, তারপরে বিভাগের সাথে কিছু বিখ্যাত জেলা, যেমন রংপুরের সাথে বিখ্যাত কিছু জেলা রয়েছে, নাম কি? দিনাজপুর, তারপরে রয়েছে কি ঠাকুরগাঁও, নীলফামারী, এইসব জেলা মনে রাখবা। রাজশাহীতে কি রয়েছে? রাজশাহীতে রয়েছে হচ্ছে বগুড়া, নওগাঁ, তারপরে কি আছে? চাঁপাইনবাবগঞ্জ। তুমি রাজশাহীর জেলাগুলো মনে রাখবা হচ্ছে, রাজশাহীতে কি আছে? যেমন রাজশাহীর আম কিন্তু বিখ্যাত। রাজশাহীতে সবচেয়ে বেশি আম হয় কোথায়? তোমার নওগাঁতে আর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, 2টা জেলাতে। তো রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীতে কিন্তু আরেকটা বিখ্যাত জিনিস রয়েছে, যেমন রাজশাহীর বগুড়ার দই। বগুড়ার দই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত। এই বগুড়াও কোথায়? বগুড়াও হচ্ছে রাজশাহীতে। তো এইভাবে দেখো তুমি 6টা জেলা কিন্তু মনে রাখতে পারতেছো। তারপর হচ্ছে তুমি যখন খুলনা বিভাগে যাবা, খুলনা বিভাগ যখন তুমি আইডেন্টিফাই করবা, তখন মনে রাখবা হচ্ছে খুলনাতে কি কি রয়েছে। খুলনাতে রয়েছে হচ্ছে কুষ্টিয়া রয়েছে, তারপরে খুলনাতে হচ্ছে কি সাকিব আল হাসানের যে জেলা মাগুরা রয়েছে, এইসব জেলা। তারপর হচ্ছে ফরিদপুরের কিছু অংশ রয়েছে, এইগুলো পড়বা। তারপর হচ্ছে বরিশাল বিভাগে যাবা। বরিশাল বিভাগে যাওয়ার পরে বরিশালে কি কি রয়েছে? বরিশালে পিরোজপুর রয়েছে, পটুয়াখালী, এভাবে পড়বা। তখন তোমাদের আর কোনো কি সমস্যা থাকবে না। সেক্টরগুলো হচ্ছে এভাবে মনে রাখার চেষ্টা করবা। তোমাদের কিন্তু কি মুখস্থ করবা না, মুখস্থ করবা না, তুমি মানচিত্র দেখে দেখে ডেইলি 2-3 বার প্র্যাকটিস করবা। তুমি যখন এইভাবে 3-4 দিন পড়বা, তোমার কিন্তু আর মুখস্থ করা লাগবে না। আমি যে এতগুলো লিখেছি, আমি কিন্তু মুখস্থ করি না, আমি জাস্ট মানচিত্রে আঁকতাম, আমার এমনিতেই মুখস্থ হয়ে গেছে। তো এইবার চলো আমাদের ক্লাসে ফিরে যাই, আমাদের স্লাইডে ফিরে যাই। স্লাইডে কি ছিল আমাদের? আচ্ছা, তো আমাদের স্লাইডে এই যে এইখানে দেখো সেম ভাবে সেক্টরটা, এই যে সেম ভাবে যখন সেক্টরটা দেখবে, এই যে দেখো প্রথমে কি, প্রথমে মাঝখানে একটা দাগ দিবা, দাগ দিয়ে এখানে একটি, এখানে একটি, তারপরে এখানে একটি ভাগ করবা, ঠিক আছে? তারপরে এইভাবে দেখো, এইভাবে 11টা সেক্টর যখন ভাগ করবা, তখন দেখো এখানে কিন্তু দেয়া আছে এই যে প্রথমে 1 নং সেক্টর কোথায়? 1 নং সেক্টর হচ্ছে চট্টগ্রাম, তারপরে ইয়াতে 2 নং সেক্টর, এগুলো সবগুলা দেখাই দিছি। তোমরা বাসাতে এইভাবে কি করবা? প্র্যাকটিস করবা। এই যে দেখো 4 নাম্বার। আর একটা জিনিস, এই যে সিলেটে কি, সিলেট বিভাগে কিন্তু 2টা সেক্টর পড়েছে। কি? একটা হচ্ছে 4 নং সেক্টর, এটা কি সিলেটের পূর্বাঞ্চল। কি অঞ্চল? পূর্বাঞ্চল, ইস্ট, পূর্বাঞ্চল। আর একটা হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল, নাম কি? সিলেটের ওয়েস্ট, পশ্চিমাঞ্চল। সিলেটের 2টা অঞ্চলকে যে ভাগ করেছে একটি রেখা,
যেই লাইনটি ভাগ করেছে তার নাম কি? ডাউকি সড়ক। কি সড়ক? ডাউকি। ডাউকি নামক একটা সড়ক আছে, খুবই বিখ্যাত একটি সড়ক সিলেটের। তোমাদের বাসা যাদের সিলেটে, তোমরা সবাই অবশ্যই মনে হয় ডাউকি সড়কের সাথে পরিচিত। এই ডাউকি সড়ক হচ্ছে সিলেটের দুটি সেক্টরকে ভাগ করেছে। তো আজকে আমি যে দেখালাম তোমাদেরকে, আশা করি তোমাদের আর কোনো কি সমস্যা থাকবে না। তো আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেক্টর কয়টি? 11টি সেক্টর। আচ্ছা, মোট সেক্টর হচ্ছে 11টি। কয়টি? মোট হচ্ছে 11টি সেক্টর। আচ্ছা, বাংলাদেশের জেলা কয়টি বলতো? বাংলাদেশে মোট জেলা কয়টি? বাংলাদেশে মোট জেলা কয়টি? বাংলাদেশের মোট জেলা কতটি? বাংলাদেশের মোট জেলা কিন্তু কি 64টি। এটার মাধ্যমে মনে রাখবে বাংলাদেশের জেলা যেমন 64টি, বাংলাদেশের মোট সাব সেক্টর। কি সেক্টর? সাব সেক্টর। বাংলাদেশের সাব সেক্টর কয়টি? 64টি। সাব সেক্টর কয়টি? 64টি। আর একমাত্র নৌ সেক্টর, নৌ নৌ সেক্টর কয় নাম্বার সেক্টর? 10 নম্বর। 10 নং সেক্টর হচ্ছে নৌ সেক্টর। ঠিক আছে, 10 নং হচ্ছে নৌ সেক্টর। আর 9 নং সেক্টর কোনগুলো পড়েছে? 9 নং সেক্টরে পড়েছে হচ্ছে তোমার এই যে আমাদের বরিশাল বিভাগ, তারপর হচ্ছে আমাদের খুলনা, তারপর হচ্ছে কি সাতক্ষীরা। কি অঞ্চল? সাতক্ষীরা। আরেকটা জিনিস যে তোমরা জানো, যারা সাতক্ষীরাতে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় জেলা সাতক্ষীরার কি? শ্যামনগর। সাতক্ষীরার শ্যামনগর সবচেয়ে বড় উপজেলা। শ্যামনগর কি কি বলা হয়? সাতক্ষীরার শ্যামনগর হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। এইবার চলো আমরা 11টা সেক্টর তো দেখলাম, এবং 11টা সেক্টরের কিন্তু কি 11 জন কমান্ডার ছিল। প্রত্যেকটা সেক্টরের কি একজন করে কমান্ডার ছিল। কিন্তু তোমরা যদি বলো 11টা সেক্টরে 11 জন কমান্ডার ছিল, তোমাদের তথ্য কিন্তু ভুল। 11টা সেক্টরে কয়জন কমান্ডার ছিল? 10 জন কমান্ডার। কয়জন? 10 জন। একজন একটা সেক্টরে কমান্ডার ছিল না। সেটা কত নং সেক্টরে? 10 নং সেক্টর। কত নং? 10 নং। নৌ সেক্টরে কোনো কমান্ডার ছিল না, মানে 10 নং সেক্টর প্রত্যেকটা কমান্ডারের আন্ডারে ছিল। এইবার চলো আমরা, আমাদের কিন্তু অনেকজন কমান্ডার রয়েছে। আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু 2 জন 3 জন করে সেক্টর কমান্ডার। আমাদের 11টা সেক্টরে 11 জন কমান্ডার কিন্তু ছিল না, অনেকজন সেক্টর কমান্ডার ছিল। কিন্তু তার মধ্য থেকে সবচেয়ে প্রধান, মানে প্রধান সেক্টর, এই সেক্টর প্রধান কতজন ছিল? 11 জন। এই 11 জন সেক্টর প্রধানের মনে রাখার টেকনিক তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে একটা টেকনিক, জিআর খাস 10 বানুর আচ্ছা, জিআর খাস 10 বানুর ওজন শূন্যতা। এই যে এই জিনিসটা তোমরা মনে রাখো, জিআর খাস 10 বানুর ওজন কি? শূন্যতা। জিআর খাস 10 বানুর ওজন শূন্যতা। এইটার মাধ্যমে তুমি জাস্ট এই লাইনটা মুখস্থ করবা। এই লাইনের মাধ্যমে কি তুমি 11টি সেক্টরের 11 জন সেক্টর কমান্ডার মনে রাখতে পারবা। এই যে প্রথমে দেখো, প্রথমে মানে কি? জিয়া। প্রথমে কি? জিয়া। এই জিয়া প্রথম সেক্টর কমান্ডারকে, জিয়াতে কি হবে? জিয়াউর রহমান। জিয়াউর রহমান কে ছিলেন? 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার। 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার। তারপরে এই যে খ, এই খ থেকে খতে হচ্ছে এই যে এটা হচ্ছে খতে হচ্ছে 2, প্রথম কি 1, এটা হচ্ছে 2। খ থেকে খতে হচ্ছে খালেদ মুশাররফ। খালেদ মুশাররফ কে ছিলেন? খালেদ মুশাররফ ছিলেন হচ্ছে আমাদের 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ। তারপরে 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? এই যে 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে শফিউল করিম। এই দন্তার সাথে কি মনে রাখবে? শফিউল করিম। এই যে শফিউল করিম। 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 4 নং সেক্টর কমান্ডার হচ্ছে সিআর দত্ত। কি? 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে সিআর দত্ত। এই যে এই সিলেটের 4 নং সেক্টরের সেক্টর কমান্ডারের নাম কি ছিল? সিআর দত্ত। এই যে দত্তর দ থেকে দ মনে রাখবে। 5 নং সেক্টর,
এই যে এই তালব্যস্য থেকে 5 নং সেক্টরের সেক্টর কমান্ডারের নাম মনে রাখবে। এই শতে কি মীর শওকত আলী, কি মীর শওকত আলী। 5 নং সেক্টরে কে ছিলেন? মীর শওকত আলী, মীর শওকত আলী। তারপরে এই যে এই থেকে কি মনে রাখবে? 6 নং সেক্টর কমান্ডারের নাম। 6 নং সেক্টর কমান্ডার কে ছিলেন? কমান্ডার বাশার, উইং কমান্ডার বাশার। উইং কমান্ডার মানে কি? মানে হচ্ছে বিমান বাহিনীর কমান্ডার। কে ছিলেন? বাশার, বিমান বাহিনী উইং কমান্ডার বাশার ছিলেন হচ্ছে 6 নং। তারপরে এই যে এখানে কি 7 নং সেক্টর কমান্ডার। কত নং? 7 নং। 7 নং সেক্টর কমান্ডারে কে ছিলেন দেখো তো? 7 নং সেক্টর কমান্ডারে ছিলেন হচ্ছে নুরুজ্জামান। এই যে নূর থেকে কি হবে? নুরুজ্জামান, নুরুজ্জামান। তারপর এই যে 8 নং, এইখানে দেখো ওজনের উ থেকে কি হবে? 8 নং সেক্টর কমান্ডার। 8 নং সেক্টর কমান্ডার কে ছিলেন? উসমান, উসমান। তারপরে 9 নং সেক্টর কমান্ডার এই যে জন, এই জ থেকে কি হবে? 9 নং সেক্টর কমান্ডার। জতে কি হবে? জলিল। জলিল কে ছিলেন? 9 নং এর সেক্টর কমান্ডার। জলিল, জলিল ছিলেন হচ্ছে 9 নং সেক্টরের সেক্টর কমান্ডার। তারপরে এখানে দেখো এখানে শূন্য, শূন্য শূন্য কি 10 নং। 10 নং সেক্টরে কি ছিল না কোনো? এই যে 10 নং এ কোনো কমান্ডার ছিল না, যার কারণে এই 10 নং হচ্ছে শূন্য। তারপরে 11 নম্বরে কি রয়েছে? তাতে কি হবে? তাহের, মেজর তাহের। এই যে 11 নম্বর সেক্টর হচ্ছে ময়মনসিংহতে কি ছিলেন? মেজর তাহের। তো তোমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবে, জিয়ার খাস 10 বানর ওজন শূন্যতা। এইটার মাধ্যমে তোমরা 11টি সেক্টরের 11 জন সেক্টর কমান্ডার খুব সহজে মনে রাখতে পারবা। আচ্ছা, তোমরা একজন বলেছো হচ্ছে কি এ তালিব বাস্য এর জায়গা, খাসের জায়গা তালিব বাস্য, মানে এটা কেন দেই নাই বুঝছো? এই যে তালব্যস্য দিলে এটা হচ্ছে বাংলায় ভুল একটি বানান, যার কারণে আমরা দেই নাই ছন্দ মিলানোর জন্য। কিন্তু তুমি যখন হচ্ছে তুমি যদি এইটা মনে রাখো যে আমরা তালিব বাস্যর বদলে হচ্ছে দন্তাস্য দিছি, তখন আমরা সার্থক। কারণ কি তোমার তো এমনিতেই মনে আছে যে এখানে তালিব বাস্য হওয়ার কথা ছিল। তো তালব্যস্যতে তুমি যার নামটা ওই নামটা মনে রাখতে পারলে চলবে। এইবার চলো আমরা তো সেক্টর কমান্ডার গুলো দেখলাম। এই যে সেক্টর কমান্ডার এখানে দিয়ে রাখছি আমি তোমাদের, জিয়ার খাস 10 বানর ওজন শূন্যতা। এই যে এই প্রথম হচ্ছে এগুলো হচ্ছে কি সেক্টর, এগুলো হচ্ছে সেক্টর, আর এগুলো হচ্ছে সেক্টর কমান্ডারের নাম। এইবার চলো এগুলো তোমরা বাসে কিন্তু প্রচুর প্র্যাকটিস করবা। এই যে এইভাবে ধরে ধরে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই যে ধরো হচ্ছে এই যে জিয়াতে কার নাম, তারপরে খতে কার নাম, শতে কার নাম, দতে কার নাম, তালব্যস্যতে কার নাম, এইভাবে কি তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা 11 জনের নাম, ঠিক আছে? যখন তুমি প্র্যাকটিস করবা তখনই কিন্তু তোমার, যখন তুমি প্র্যাকটিস করবা ধরো হচ্ছে এখানে কি তাতে কি হয়? তাহের, তাতে কি? তাহের। যদি তুমি প্র্যাকটিস না করো তখন তুমি তাতে চিন্তা করবা তাতে কি ছিল, তাতে কি তাজউদ্দিন ছিল নাকি তমাল ছিল নাকি তাহের ছিল, তুমি পারবা না। কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবা তখন তুমি ধরতে পারবা যে তাতে কি হবে? তাহের হবে। এইবার চলো আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। এইবার আমরা হচ্ছে 7 জন বীর শ্রেষ্ঠ, কি 7 জন বীর শ্রেষ্ঠর নাম। আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ তো তোমরা সবাই চেনো, যেমন হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন, তারপরে কে ছিলেন? মতিউর রহমান ছিলেন, হামিদুর রহমান ছিলেন, তারপরে মুস্তফা কামাল ছিলেন, আর হচ্ছে রুহুল আমিন ছিলেন। এই 7 জন বীর শ্রেষ্ঠ। আচ্ছা, তোমাদের কারো জেলাতে বা কারো বাসার পাশে কি কোনো বীর শ্রেষ্ঠ আছে কিনা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। কারণ আমার বাসার পাশে কিন্তু কি এই যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, মতিউর রহমান, মতিউর রহমানের বাসা যেন কোথায়, মানে আমার বাসা থেকে একবারই পাশে, আমার বাসার থেকে বেশি দূরে না, এই 8 থেকে 10 কিলোমিটারের মতো। আমাদের একই উপজেলাতে কি মতিউর রহমান আর হচ্ছে আমাদের বাসা। এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। মতিউর রহমান কে ছিলেন? মতিউর রহমান ছিলেন হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট। তিনি হচ্ছে পাকিস্তান থেকে একটি যুদ্ধ বিমান নিয়ে আসার সময় তাকে বিমানে হামলা করে তাকে হচ্ছে মারা হয়। আর এই মতিউর রহমান কে ছিলেন একজন বীর শ্রেষ্ঠ। উনার বাসা কোথায়? নরসিংদী জেলার রায়পুর উপজেলায়। এইবার চলো তুমি কিভাবে 7 জন বীর শ্রেষ্ঠের নাম মনে রাখবে, এটার টেকনিকটা কি? যেমন আজ হাজারো মোমের নূর জ্বলে, আজ হাজারো মোমের নূর জ্বলে। প্রথম কি? জিয়ার খাস 10 বানর ওজন শূন্যতা, এটা দিয়ে কি মনে রাখবে? 11 জন সেক্টর কমান্ডার। আর 7 জন বীর শ্রেষ্ঠ কিভাবে মনে রাখবে? আজ হাজারো মোমের নূর জ্বলে। এবার চলো আমরা দেখি। প্রথমে আজ থেকে কি হবে? আজ থেকে হবে হচ্ছে আব্দুর রব, কি হবে? আব্দুর রব। তারপরে যে হাজারোর হাতে কি হবে? হাতে হবে হচ্ছে
হামিদুর রহমান। তারপরে এই জতে কি হবে? জতে হবে হচ্ছে জাহাঙ্গীর, জতে হবে হচ্ছে জাহাঙ্গীর। এই রতে কি হবে? রতে হবে হচ্ছে রুহুল আমিন। মুমের মু, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে হচ্ছে মুস্তফা কামাল। তারপরে আরেকটা এটা দিয়ে কি হবে? এটা দিয়ে হচ্ছে মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। তারপরে নূর, এই নূর দিয়ে কি হবে? বীরশ্রেষ্ঠ নূর মুহাম্মদ। এইভাবে তোমরা 7 জন বীরশ্রেষ্ঠের নাম মনে রাখবে। কিন্তু দেখো, আমরা নাম মনে রাখতে পারতেছো, কিন্তু কোন বীরশ্রেষ্ঠ হচ্ছে কোন সেক্টরে যুদ্ধ করেছে এইটা কিভাবে মনে রাখবে? তুমি যদি এই টিকটা মনে রাখতে পারো, তখন তুমি আরেকটা জিনিস মনে রাখবে। সেটা কি? 1,47,00,000। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার না? বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। তুমি জাস্ট মনে রাখবে যে বাংলাদেশের আয়তনের প্রথম দুটি সংখ্যা, সেটা কি? এই যে 1 কোটি, 1 লক্ষ না, এটা মনে রাখতে হবে 1,47,00,000। 1,47,10,208। 1,47,10,208। এই যে আবার দেখো, 1,47,10,208। তো প্রথম, এই যে এইভাবে যখন লিখবে, প্রথম কে? প্রথম হচ্ছে 1 নং সেক্টর। তারপরে 1,47,000-এর 4 নং সেক্টর। 3 নাম্বার কত হবে? 7 নং সেক্টর। তারপরে এই যে 10 নাম্বার কত হবে? 10 নং সেক্টর। তারপরে এখানে দেখো 202 আছে, 2 কি হবে? 2 নং সেক্টর। তারপরে শূন্য কোনটা হবে? যে মতিউর রহমান। মতিউর রহমান কি কোন সেক্টর যুদ্ধ করেছে? না, উনি হচ্ছে বিমান হামলায় মারা গিয়েছিলেন, যার কারণে মতিউর রহমান 0। তারপরে সবার শেষে রয়েছে কি 8। 8 কোথায় হবে? সবার শেষে নূর মোহাম্মদ, 8 নং সেক্টর। এইভাবে তোমরা 2টি জিনিস মনে রাখলে তোমরা কিন্তু খুব সহজেই কোন বীর শ্রেষ্ঠ কোন সেক্টরে যুদ্ধ করেছে মনে রাখতে পারবে। এইবার চলো আমরা বীর শ্রেষ্ঠ তো দেখলাম, এবার পরবর্তীতে যাই। মুক্তিযুদ্ধে কিন্তু 3টা ফোর্স ছিল। 3টা কি ফোর্স? আমাদের মনে হয় ক্লাসে একজন স্টুডেন্ট আছে, নাম কি? সিএম শফিউল্লাহ। সিএম শফিউল্লাহ। এইখানে দেখো, এখানে কি আমাদের কি আছে? এস ফোর্সের এস এম শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ। যদি সি এর জায়গাতে কে দিয়ে দিতাম, তখন কিন্তু আমাদের ক্লাসে কিন্তু কি একজন স্টুডেন্ট আছে, সে কোন ফোর্সের? এস ফোর্সের একজন ছিল। তো চলো আমরা মুক্তিযুদ্ধের সময় পুরো বাংলাদেশকে কয়টি সেক্টরে? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আর 11টি সেক্টরের পাশাপাশি পুরো বাংলাদেশকে কয়টি সেক্টরে? 3টি আলাদা করে 3টি জেট ফোর্সে ভাগ করা হয়েছিল। কিসে? ফোর্স মানে কি? 3টি ফোর্সের প্রধান ছিলেন, 3টি ফোর্সে ভাগ করা হয়েছিল। 3টি ফোর্স কি? একটা হচ্ছে জেট ফোর্স। কি ফোর্স? একটা হচ্ছে জেট, কে আর হচ্ছে এস। এই যে জেট, কে আর হচ্ছে এস, 3টা ফোর্স। জেট ফোর্সের কে ছিলেন প্রধান? মেজর জিয়াউর রহমান। ছিলেন কে? জেট ফোর্সের প্রধান। কোন ফোর্সের? জেট ফোর্সের প্রধান। আর গঠিত হয়েছিল জুলাই 1971। আর আমি বিশেষ করে তোমাদেরকে বলবো এই জেট ফোর্সটা খুব ভালো করে পড়বা, কারণ তোমরা তো বুঝতেই পারতেছো এবার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, কারণ সরকারের পতন হয়েছে, নতুন সরকার আসতে যাচ্ছে। তো কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হয় এটা তো তোমরা জানো ভালো করে। এবার চলো, এগুলা বেশি আসবে না, কিন্তু এটা শুধু কি এই যে 1ম, 3য় এবং 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এটা শুধু পড়ে রাখবে। কোনটার? শুধু জেট ফোর্সের, কারণ জেট ফোর্স এবার খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে লাগতেছে, আসার সম্ভাবনা অনেক। তারপরে আরেকটা ফোর্স কি? কে ফোর্সের প্রধান কে ছিলেন? অধিনায়ক কে ছিলেন? মেজর খালেদ মুশাররফ। তারপর হচ্ছে এস ফোর্সে কে ছিলেন? কে এম শফিউল্লাহ কি ছিলেন? এস ফোর্সের প্রধান। তো এই 3টা ফোর্স তোমরা মনে রাখবে, 3টা ফোর্সের নাম আর 3টা ফোর্সের অধিনায়ক কারা কারা ছিলেন। এই 3টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর এবার আমরা পড়বো আমাদের মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান। কাদের অবদান? বিদেশিদের অবদান। আচ্ছা, তোমাদের ইমরান ভাই বলতেছে হচ্ছে আর ফোর্সের নাম কোথায়? রাফি ভাইয়া বলতেছে আর ফোর্সের। অবশ্যই আর ফোর্সের নাম দেখি। এটা হচ্ছে তোমাদের ব্যর্থতা। ব্যর্থতা না, এটা মনে হয় আমার স্লাইডারের মিস্টেক হয়েছে, কারণ একটা আচ্ছা আরেকটা ফোর্স আমি নতুন করে অ্যাড করে দিচ্ছি তোমাদের। আরেকটা ফোর্স নাম কি ফোর্সের? এই যে আর ফোর্স।
আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের আর ফোর্স এর অধিনায়ক কে ছিল, বল তোমরা যদি জানো একটু জানাও। আর ফোর্স এর অধিনায়ক কে ছিলেন? আর ফোর্স এর অধিনায়ক হচ্ছে তোমাদের রাফি ভাই। কে ছিলেন তোমাদের? রাফি ভাইয়া। তোমাদের রাফি ভাই ছিলেন কি আর ফোর্সের অধিনায়ক। আর গঠিত হয়েছিল কত, আজকে তারিখ কত, আজকে হচ্ছে 2025, নতুন করে দিলাম। আর কি কি নিয়ে গঠিত হয়েছিল, এই যে ডিও আর ইউ জেআইইউ এইসব নিয়ে হচ্ছে গঠিত হয়েছিল কোন ফোর্স? আর ফোর্স। তারপরে তো আমরা নতুন আরেকটি টপিক, এই টপিকের নাম কি? মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান। মুক্তিযুদ্ধে কাদের অবদান? বিদেশিদের অবদান। আচ্ছা সবাই তো দিচ্ছ যে আর ফোর্সের অধিনায়ক রাফি ভাই। আচ্ছা এবার চলো, কারণ তোমাদের রাফি ভাই কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু তোমাদের রাফি ভাইয়ের অবদান অনেক বেশি ছিল, ঠিক আছে? আচ্ছা তোমাদের রাফি ভাই হচ্ছে সেরা, কিন্তু খুবই দুঃখজনক যে তোমাদের রাফি ভাইকে হচ্ছে আমাদের বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীকের কোনো উপাধি দেওয়া হয় না, কিন্তু তোমাদের রাফি ভাই নিতে চায়নি। চাইলে হচ্ছে দেওয়া যেত। এবং আমি মুক্তিযুদ্ধ বিষয়ক কমিটিকে বিনীতভাবে অনুরোধ করবো, আবেদন করবো যাতে হচ্ছে একটি উপাধি তোমাদের রাফি ভাইকে পার্সেল করে পাঠিয়ে দেয়। আচ্ছা তো এবার চলো হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান। আচ্ছা বিদেশি কারা? বিদেশি হচ্ছে, তোমরা তো সবাই জানো এই মুক্তিযুদ্ধে মনে করো বাংলাদেশের অবদান পড়তে পড়তে হচ্ছে আমাদের জান শেষ, আবার বিদেশিদের অবদান পড়তে হচ্ছে। কারণ কি এইবার হচ্ছে তোমাদের বিদেশিদের অবদান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য এই টপিকগুলো আমি এখানে 20টা, কয়টা, প্রায় 20টা হচ্ছে বিদেশি নিয়ে আসছি, যার কারণে এখান থেকে তোমাদের সর্বোচ্চ কমন পড়বে। তো সবার প্রথমে আমি একজন বিদেশি, তার নাম কি? আর্চার ব্লাড। আর্চার ব্লাড। আর্চার ব্লাড কে ছিলেন? মার্কিন কূটনীতিকবিদ। কে ছিলেন? মার্কিন কূটনীতিকবিদ। তিনি একটি বার্তা পাঠিয়েছিলেন, বার্তার নাম কি? ব্লাড টেলিগ্রাম। এই যে দেখো তোমরা দুইটা জিনিস মনে রাখতে পারবে, একটা কি যদি আসে এই ব্লাড টেলিগ্রাম কে পাঠিয়েছিলেন, উত্তর কি হবে? আর্চার ব্লাড। এই যে দেখো তার নামেই কিন্তু ব্লাড আছে, তার নামে কি? BLOOD, ব্লাড। তার নামে কি রয়েছে? ব্লাড রয়েছে। তো ব্লাড টেলিগ্রাম কে পাঠিয়েছেন, এটা যদি পরীক্ষাতে আসে কি দিবে? আর্চার ব্লাড। আর তিনি কি নিয়ে একটি পাঠিয়েছিলেন? গণহত্যা এবং পাকিস্তানকে সমর্থনের প্রতিবাদ নিয়ে। তিনি কোন দেশের ছিলেন? তিনি হচ্ছে ইউএস এর কূটনীতিকবিদ। ইউএস মানে কি? যুক্তরাষ্ট্র বা আমেরিকার কূটনীতিকবিদ ছিলেন। তারপরে অ্যান্থনি ম্যাকারেন্স। অ্যান্থনি ম্যাকারেন্স কে ছিলেন? একজন সাংবাদিক। কোন দেশের? ইউকে। ইউকে মানে কি? বর্তমান যুক্তরাজ্য অথবা লন্ডন। ইউকে এর একজন সাংবাদিক ছিলেন, নাম হচ্ছে অ্যান্থনি ম্যাকারেনহাস। তিনি কে করেছিলেন? তিনি হচ্ছে পাকিস্তানের যে গণহত্যা, এই গণহত্যার রিপোর্ট 1971 সালে দ্য সানডে টাইমস পত্রিকায়, কোন পত্রিকায়? দুইটা জিনিস মনে রাখবে এখান থেকে। অ্যান্থনি ম্যাকারেন্স কি ছিলেন? ব্রিটিশ সাংবাদিক। তিনি কোন পত্রিকায় লিখেছিলেন? দ্য সানডে টাইমস পত্রিকায়। এই যে গণহত্যা নিয়ে একটি শিরোনাম, জেনোসাইড, আমাদের যে গণহত্যা চালাচ্ছিল এটা নিয়ে একটি শিরোনাম প্রকাশ করেছিলেন কে? অ্যান্থনি ম্যাকারেন্স। কোথায়? দ্য সানডে টাইমস পত্রিকায়। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন কে ছিলেন? একজন হচ্ছে শিল্পী ছিলেন। কোন জায়গার? ইউএসএ, আরে সরি ইউকে এর একজন শিল্পী ছিলেন, যুক্তরাজ্যের একজন শিল্পী ছিলেন। আর রবি শঙ্কর কি ছিলেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় এক দাদা রবি শঙ্কর। আর হচ্ছে জর্জ হ্যারিসন। তারা কোথায়? তারা হচ্ছে আমেরিকা, এই আমেরিকায়। কোথায়? ইউএসএ তে। ইউএসএ তে একটি একটি গানের একটি কনসার্টের আয়োজন করে। কনসার্টের নাম কি ছিল? কনসার্ট ফর বাংলাদেশ। গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম এই কনসার্ট কি, কনসার্টের মাধ্যমে তারা বাংলাদেশের জন্য হচ্ছে ফান্ড কালেক্ট করে। তারপরে ইন্দিরা গান্ধী, এটা মনে হয় না তোমাদের পড়া দরকার, তোমরা জাস্ট সরি কাটলাম, তোমরা জাস্ট একবার হচ্ছে নিচে পড়ে নিবে এটা। তারপর হচ্ছে সাইমন ড্রিঙ্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইমন ড্রিঙ্ক, ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিঙ্ক। কে ছিলেন? ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিঙ্ক, অ্যান্থনি ম্যাকারেন্স আর হচ্ছে আর্চার। অ্যান্থনি ম্যাকারেন্স আর হচ্ছে সাইমন ড্রিঙ্ক দুইজনই কি ছিলেন? ব্রিটিশ সাংবাদিক। সাইমন ড্রিঙ্ক কি করেছেন দেখো,
এই যে গণহত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে রিপোর্ট প্রকাশ করেন। আর সাইমন রিং কিন্তু কি একমাত্র বিদেশি যিনি গণহত্যার রিপোর্ট প্রকাশ করেন। তারপরে দেখো টেড কেনেডি সম্পর্কে তোমরা হচ্ছে পড়ে নিবে, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, আমি এগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিব। তারপরে দেখো সোভিয়েত ইউনিয়ন, প্রথম কি ওইটাই ছিল কি ব্যক্তি, এগুলো কি সোভিয়েত ইউনিয়ন মানে কি হচ্ছে তোমাদের রাশিয়া প্লাস 14টা দেশ মিলে একটি রাষ্ট্র ছিল আগে, সেটার নাম কি ছিল সোভিয়েত ইউনিয়ন কি করেছিল, যখন এই যে দেখো বর্তমানে কিন্তু তোমরা দেখতেছো যে ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনকে যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য যখন জাতিসংঘে যখন একটি মিটিং বসে, তখন বেটো দেয় কে যুক্তরাষ্ট্র বেটো দেয়। তখন এই যে যখন হচ্ছে 1971 সালে পাকিস্তান আর হচ্ছে বাংলাদেশের যুদ্ধে এই থামার জন্য বা বাংলাদেশকে স্বাধীনতা না দেওয়ার জন্য যখন এই যে জাতিসংঘে মিটিং বসেছিল, সেখানে বেটো দিয়েছিল কে, একমাত্র বেটো দিয়েছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। কে দিয়েছিল? সোভিয়েত ইউনিয়ন অথবা রাশিয়া। তারপরে দেখো মার্ক টুলি কে ছিলেন বিবিসির সাংবাদিক। কে ছিলেন? বিবিসির সাংবাদিক। তারপরে আরেকটা জিনিস পড়বে এখান থেকে হচ্ছে রিচার্ড নিক্সন কে ছিলেন? মার্কিন প্রেসিডেন্ট। তিনি কি করেছিলেন? পাকিস্তানকে সমর্থন দেন। এই মার্কিন প্রেসিডেন্ট আমাদের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বা আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? রিচার্ড নিক্সন। তারপরে হেনরি কিসিঞ্জার কে ছিলেন? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তোমরা যারা হচ্ছে এই আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প পড়েছো বাংলাতে, অবশ্যই তোমরা পড়েছো, সেখানে তোমরা অবশ্যই হেনরি কিসিঞ্জারের নাম কিন্তু তোমরা সেখানে পড়েছো, যে হেনরি কিসিঞ্জার কে ছিলেন? একজন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। তার কাজ কি ছিল? তিনি হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানপন্থী অবস্থান নেন, মানে পাকিস্তানের পক্ষে তিনি সাফাই নেন, বাংলাদেশের বিপক্ষে ছিলেন এই হেনরি কিসিঞ্জার। তারপরে ফিদেল কাস্ট্রো কে ছিলেন? কিউবার নেতা। কোন দেশের? কিউবার। দেশটার নাম কি? কিউবা। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেছিলেন। কে? ফিদেল কাস্ট্রো। তারপরে দেখো ভুটান কে ছিল? ভুটানের অবদান ছিল হচ্ছে প্রথম দেশ হিসেবে জাতিসংঘে বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন দেয় বা স্বীকৃতি দেয়। সবার প্রথম স্বীকৃতি দেয় কে? ভুটান। কে দেয়? ভুটান। এই ভুটান যখনই দেয় তার সময় পাশাপাশি কে দেয়? ভারত আর ভুটান একই দিন দেয়। কি? 6 ডিসেম্বর 1971, মানে হচ্ছে আমাদের 16 ডিসেম্বর অফিসিয়াল স্বাধীনতা ঘোষণার 10 দিন আগে ভারত ভুটান একই সাথে দেয়। কিন্তু প্রথম দেশ কি? ভুটান। দ্বিতীয় দেশকে? ইন্ডিয়া। দ্বিতীয় দেশ হচ্ছে ইন্ডিয়া। তারপরে দেখো পূর্ব জার্মানিকে সমাজতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেয় কে? পূর্ব জার্মানি। তোমাদেরকে যখন আমরা এই আন্তর্জাতিক জিকে পড়াবো, তখন তোমরা একটি জিনিস পড়বে, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিকে 2 ভাগে ভাগ করেছে। তোমরা সবাই জার্মানির নেতা হিটলারকে চিনো। হিটলার হচ্ছে যখন বিপুল পরিমাণ ইহুদিদেরকে হত্যা করছিল, যখন হচ্ছে হিটলার আত্মহত্যা করার পরে যখন এই জার্মানকে হচ্ছে শাস্তি দেওয়া হয়, তখন জার্মানিকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। কয় ভাগে? 2 ভাগে। এক ভাগ ছিল হচ্ছে পূর্ব জার্মানি, আরেক ভাগ ছিল হচ্ছে পশ্চিম জার্মানি। এই পূর্ব জার্মানি যে ছিল, এই পূর্ব জার্মানি সর্বপ্রথম কি বাংলাদেশকে স্বীকৃতি দেয় সমাজতান্ত্রিক দেশ হিসেবে। তারপরে দেখো ইরাক কি? প্রথম আরব দেশ। এই আরবদের মধ্যে প্রথম দেশ কে? ইরাক, যে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। এই 20টা আমি যেগুলো তোমাদেরকে বলেছি, এইখান থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা খুবই গুরুত্ব সহকারে কিন্তু এই প্রশ্নগুলো পড়বে। তারপর আজকের সর্বশেষ টপিক আজকের ক্লাসের, সেইটা কি? আমাদের মুক্তিযুদ্ধে মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? 676। কতজন? 676 জন। 676 জনকে আমাদের মুক্তিযুদ্ধের খেতাব দেওয়া হয়। মুক্তিযুদ্ধের খেতাব কয়টা? 4টা। প্রথম হচ্ছে বীর শ্রেষ্ঠ, তারপরে বীর উত্তম, বীর বিক্রম, সবার শেষ হচ্ছে বীর প্রতীক। এইবার দেখো বীর শ্রেষ্ঠ কতজন? বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন। বীর উত্তম কতজন? বীর উত্তম হচ্ছে 68 জন। কতজন? 68 জন। তোমরা একটা জিনিস মনে রাখবে, প্রথমটা দেখো, এই যে এখানে কি 7 না? তো প্রথম কি বীর শ্রেষ্ঠ, তারপরে কি বীর উত্তম। 68 কিভাবে মনে রাখবে? 7-এর আগে কত? 7-এর আগে হচ্ছে 6, 7-এর আগে 6, 7-এর পরে হচ্ছে 8।
এভাবে কি দ্বিতীয়টা মনে রাখবে 68, আগের 6 পরে কি 8, তারপরে হচ্ছে 175, 175 কি বীর বিক্রম, আর বীর প্রতীক কতজন? 426 জন হচ্ছে বীর প্রতীক। এবার দেখো এখান থেকে কোন প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বীর উত্তম কতজন, অথবা বীর বিক্রম কতজন, অথবা বীর প্রতীক কতজন, এগুলো আসতে পারে প্রশ্ন। আর সবচেয়ে বেশি আসার সম্ভাবনা কি, এই যে ক্যাপ্টেন সিতারা বেগম, ক্যাপ্টেন সিতারা বেগম আর হচ্ছে তারামন বিবি, ক্যাপ্টেন সিতারা বেগম আর হচ্ছে তারামন বিবি, দুইজন মহিলা যাদেরকে কি বীর প্রতীক, যাদেরকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়, বীরদের বীর প্রতীক দেওয়া হয়। এই দুইটা জিনিস জানবে। এই যে ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম, এই সিতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেছেন? 2 নং সেক্টরে। আর তারামন বিবি হচ্ছে 11 নং সেক্টর। 11 নং সেক্টর কোথায় ছিল? ময়মনসিংহে, সর্বশেষ সেক্টর। তারপরে পাশাপাশি জানতে হবে একমাত্র বিদেশি, একমাত্র বিদেশি, একমাত্র বিদেশি নাম কি? উইলিয়াম ওয়ার্ডারল্যান্ড। তোমরা জাস্ট এতটুকু মনে রাখবে, ওয়ার্ডারল্যান্ড, উইলিয়াম ASS ওয়ার্ডারল্যান্ড। তিনি জাতীয়তায় কোন দেশে ছিলেন? ডাচ। ডাচ মানে কি? নেদারল্যান্ডসের নাগরিক ছিলেন। কোন দেশের? নেদারল্যান্ডসের। তাকে হচ্ছে কি বীর প্রতীক উপাধি দেওয়া হয়। কিসের জন্য? তার কূটনীতির জন্য এবং তার সাহসিকতার জন্য তাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। একমাত্র বিদেশি নাম কি? উইলিয়াম ওয়ার্ডারল্যান্ড। তো আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই থাকবে। তোমাদেরকে আজকে যেসব টপিকগুলো দিয়েছি তোমরা সবার আগে হচ্ছে এইসব টপিক পড়বে, পড়ার পরে তোমরা হচ্ছে এগুলো নোট করবে, নোট করে রাখবে, সবগুলো নোট করে রাখবে, নোট করবে, নোট করে তোমরা গ্রুপে দিবে। গ্রুপে দিলে হচ্ছে সুবিধা হয় কি, গ্রুপে দিলে আমি তোমাদের গ্রুপটা দেখতে পারি যে হচ্ছে তোমরা কিভাবে নোট করতেছো, তোমাদের পড়াশোনা ঠিকঠাক আছে কিনা। তার জন্য তোমরা যখন নোট করবে, নোট করে অবশ্যই তোমরা কি গ্রুপে দিবে। তোমাদের নোটগুলো হচ্ছে গ্রুপে শেয়ার করে দিবে। শেয়ার করে দিলে আমাদের জন্য সুবিধা হয় যে হচ্ছে তোমরা টপিকগুলো ঠিকঠাক বুঝতে পারতেছো কিনা, তোমাদের নোট করা ঠিকঠাক হচ্ছে কিনা, এই জিনিসটা আমি একটু অবজার্ভ করতে পারি। আর এইসব টপিকগুলো ভালো করে পড়বে, রিভিশন দিবে। বিগত যত লেকচারগুলো তোমাদের রয়েছে সবগুলো তোমরা আস্তে আস্তে করে রিভিশন দিবে আর পড়তে থাকবে। ঠিক আছে, তো আজকের মতো এতটুকু পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।